সকালবেলা ঘুমাইতেছি, এমন সময় পুরো খাট কাঁপতেছে। আমি ভাবছি ভূমিকম্প হইতেছে, তাড়াতাড়ি উঠে দৌড় দিছি। একটু দূরে গিয়ে দেখি ভূমিকম্পটা শুধু আমার বিছানার উপরই হচ্ছে। গিয়ে দেখি মোবাইলে কল আসছে। শালার মোবাইল ভাইব্রেশন মোডে ছিল, আমার জানা ছিল না। মোবাইলে হাত দিয়ে নিয়ে দেখি তন্নির কল। কলটা রিসিভ করতেই বলতে শুরু করলো, এই কুত্তা, কল ধরিস না কেন? হ্যাঁ, সরি রে, ঘুমেছিলাম। এবার বল, এত সকাল সকাল কল দিলি কেন? আজকে একটু তাড়াতাড়ি ক্যাম্পাসে আসিস, তোদের একটা গুড নিউজ দিব। কি গুড নিউজ? সেটা ক্যাম্পাসে এলে দেখতে পারবি। আর সানি, আইমানকেও বলে দিস তাড়াতাড়ি আসার জন্য। আমি ফারিয়াকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখ, ফ্রেশ হবো। ওকে। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। চলেন, ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি জুয়েল, আপাতত স্টুডেন্ট লাইফে আছি। একটু আগে যে কল করেছিল সে আমার বেস্ট ফ্রেন্ড তন্নি। ফ্রেশ হওয়া শেষ, নাস্তা করে ক্যাম্পাসে চলে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। আমি যাওয়ার পরপরই তন্নি রাগী লুক নিয়ে আমাকে বলল, কিরে হারামি, তোকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বললাম আর তুই আজকে দেরি করে আসলি। সরি রে, রাস্তায় অনেক জ্যাম ছিল। তোর জন্য তো সব সময় জ্যাম থাকে, আমরা রাস্তা দিয়ে আসি না। এই হারামখোর, তুই চুপ থাক, সব সময় শুধু চামচামি করস। আচ্ছা বাদ দে না, এখন তন্নি কি বলবি তাড়াতাড়ি বল, আমরা ক্লাসে চলে যাব। আজকে কোনো ক্লাস হবে না, আজকে আমরা একটা পার্টি দিব। দেখ, এখন এগুলা করার সময় নেই, অন্য দিন করব। আগে বল তোর কি কথা আছে। দোস্ত, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে অনেক বড় ব্যবসায়ী, কালকে আমাকে রিং পরিয়ে দিয়ে গেছে। তন্নির কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সেই কলেজ লাইফ থেকে তন্নিকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কখনো বলতে পারিনি। আমি চেয়েছিলাম আগে নিজের পায়ে দাঁড়াই, ভালো একটা চাকরি পাই, তারপর তন্নিকে আমার মনের কথা বলবো। কিন্তু এটা কি হলো? না, আমি কিছু ভাবতেই পারছি না। আমার মাথা ব্যথা করতেছে। এদিকে সানি, আরমান আর ফারিয়া তন্নিকে শুভেচ্ছা জানাচ্ছে। আমার নীরবতা দেখে তন্নি বলল, কি রে, তোর আবার কি হয়েছে? তুই খুশি হসনি? আমি তাড়াহুড়া করে বললাম, আমি অনেক খুশি হয়েছি। তাহলে তুই এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? দোস্ত, তুই সত্যি বিয়েটা করবি? অবশ্যই, এর থেকে ভালো ছেলে আর কোথায় পাবো? আর তাছাড়া বিয়ের বয়সও হয়ে গেছে। চুপ করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা বাদ দে তো, এখন বল বিয়ে কবে কখন? এই তো আগামী শুক্রবার, তোরা সবাই অবশ্যই আসবি। এই নে কার্ড। এই কথা বলে আমাদের সবাইকে একটা করে কার্ড দেয়। আমার কেন জানি বুকটা ফেটে কান্না আসছে। মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক বড় কিছু একটা চলে যাচ্ছে। নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার এমন অবস্থা দেখে তন্নি বলল, কি রে, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে বললাম, আরে না, এমনি। তোর বিয়ে হবে শুনে খুশিতে চোখে পানি চলে আসলো। পাগল। আচ্ছা শোন, রায়হান কল দিচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি, তোরা থাক। এই রায়হানটা আবার কে? আরে তোদের দুলা ভাই। আচ্ছা থাক, পরে কথা হবে। বাই বাই। তন্নি চলে গেল। আমি অবাক দৃষ্টিতে ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আস্তে আস্তে চোখটা ঝাপসা হয়ে গেল। মনে হয় আবার পানি এসে জমা হয়ে গেছে। এমন সময় ফারিয়া বলল, আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, তোরা কেউ যাবি? তুই যা, আমরা একটু পর আসছি। এই কুত্তা, কল ধরিস না কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর সানিয়ার আইমান আমার কাছে এসে বলে, কিরে, ঘটনা কি? কিসের ঘটনা? এমনি পানি চলে আসছে। তুই কি ভাবছিস আমরা কিছু বুঝি না? আমরা তোর বন্ধু না? এখনো সময় আছে, বলে দে তুই যে তন্নিকে ভালোবাসিস। কি সব বলছিস তোরা? দেখ, এখন নাটক করার সময় নেই। যদি সত্যি ভালোবাসিস তাহলে তাকে বলে দে, কিচ্ছু হবে না, আমরা আছি। আমি আর কিছু না বলে সোজা ক্যাম্পাস থেকে বাসায় চলে আসলাম। সোজা রুমে গিয়ে শুয়ে পড়লাম। তন্নির কথা ভাবছি আর চোখ দিয়ে পানি পড়ছে। ওর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই।
ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সেই 11টার সময় ঘুমাইছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তন্নির কথা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। এর মধ্যে আম্মু আমার রুমে আসে এবং বলে, কিরে, এই অবস্থা হয়েছে কেন তোর? কি হয়েছে আমার? চোখ মুখ লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে তুই কান্না করেছিস। আরে পাগল নাকি? আমি কেন কান্না করব? অসময়ে ঘুমাইছি, তাই হয়তো চোখ লাল হয়ে আছে। পানি দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি চা নিয়ে আসতেছি। এরপর ফ্রেশ হয়ে চা খেয়ে ছাদে চলে গেলাম। এক কোণায় গিয়ে বসলাম আর চাঁদটার দিকে তাকিয়ে আছি। মনের মধ্যে শুধু তন্নির সাথে কাটানোর সময়গুলো উকি দিচ্ছে। খুব ইচ্ছে করছে চিৎকার দিয়ে বলি, তিন্নি, আমি তোকে ভালোবাসি, অনেক ভালোবাসি। কিন্তু পারছি না। মনের মধ্যে অজানা একটা ভয় চেপে রেখেছে। একটু পর দেখলাম তিন্নি কল করেছে। কলটা ধরতেই ইচ্ছে করছে না। কয়েকবার দেওয়ার পর রিসিভ করলাম। কি রে, তুই কল ধরিস না কেন? একটু ব্যস্ত ছিলাম। কি বলবি বল। শুন না দোস্ত, কালকে আমরা শপিং এ করতে যাব, তুইও আমাদের সাথে যাবি প্লিজ। সরি, আমি পারবো না। তুই সানি বা আইমানকে নিয়ে যা। তাছাড়া ফারিয়া তো তোর সাথেই আছে। না, ওরা কেউ যাবে না, প্লিজ তুই চল। দেখ, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুই যাবি ব্যাস। এরপর সে কলটা কেটে দিল। এমনিতেও ওর জন্য অনেক কষ্ট হচ্ছে। এর মধ্যে যদি শপিংয়ে যাই তাহলে আমার মাথা আরো খারাপ হয়ে যাবে। না, কিছুই মাথায় ঢুকছে না। যা হবার তা পরে হবে। আমি কালকে তন্নিকে আমার মনের কথা বলে দিব। পরের দিন ঘুম ভাঙলো তন্নির কলে। মোবাইলে হাতে নিয়ে দেখি 22টা কল দিচ্ছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে তন্নিকে একটা টেক্সট পাঠাইলাম যে আমি আসছি। তারপর সারা দিন তন্নির সাথে শপিং করলাম। কথাগুলো বলতে চেয়েও পারলাম না। কেমন জানি অস্বস্তি লাগছে। তন্নির দিকে খেয়াল করে দেখলাম ও অনেক খুশি। এখন কথাগুলো কিভাবে বলবো যদি ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলে? আমি আর কিছু না ভেবে সোজা বাসায় চলে আসলাম। চিন্তা করলাম এখানে আর থাকবো না। তন্নিকে চোখের সামনে অন্য কারো হতে দিতে পারবো না। মনে মনে সিদ্ধান্ত নিলাম তন্নিকে সব কথা খুলে বলবো। যদি সে রাজি হয় তাহলে এখানে থেকে যাব, আর যদি রাজি না হয় তাহলে দেশের বাহিরে চলে যাব। তাড়াতাড়ি করে আম্মুর কাছে গেলাম। গিয়ে বললাম, আম্মু, আমি বাইরে চলে যাব, এখানে আর পড়ালেখা করব না। তুই না বলেছিলি এখানে তোর বন্ধুদের সাথে থাকবি, বাইরে যাবি না? সেটা আগে বলেছিলাম। এখন আমি আর দেশে থাকবো না। তুমি আব্বুকে ভিসা প্রসেসিং করতে বলো। আমি শুক্রবারের আগেই চলে যাব। এত তাড়াতাড়ি কিভাবে হবে, সময় লাগবে। এত কিছু আমি জানি না। আমি শুক্রবারের আগে যেতে চাই। আচ্ছা, তোর আব্বু বাসায় আসুক, আমি তার সাথে কথা বলবো। আমি আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেলাম। বসে বসে ভাবতে লাগলাম, তন্নি কি আমাকে মেনে নিবে নাকি আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিবে? যেটা হবে হোক, আমি বলবই। এভাবে 2 দিন চলে গেল। তন্নির বিয়ের তারিখও চলে আসলো। বৃহস্পতিবার বিকেলবেলা সানি আর আইভান আমাদের বাসায় এসে বসে আছে, কারণ একসাথে তন্নির হলুদে যাবে। আমার মোবাইল বন্ধ দেখে বাসায় চলে আসছে। আমিও গেলাম। দেখলাম ওরা বাবার সাথে কি যেন আলাপ করতেছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। এরপর বাবা আমাকে বলল, তন্নির বিয়ের আগে বলতি, তোর ফ্লাইট কয়েকদিন পর করতাম। আমি কিছু না বলে উঠে চলে যাচ্ছিলাম। এমন সময় বাবা বলে, শোন, কোথায় যাচ্ছিস? বাবা, ওদের সাথে যাচ্ছি। আচ্ছা, যেখানেই যা তাড়াতাড়ি আসিস। আজ রাত 9টা তোর ফ্লাইট। কথাটা যেন মাথায় থাকে। সানি আর আইমান আমাদের কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে আছে। হয়তো ভাবছে এত অল্প সময়ের ভিতরে কিভাবে কি করলাম এবং ওদের না জানিয়ে। এরপর আমি উঠে রেডি হয়ে ওদের সাথে তন্নির বাসায় চলে গেলাম। ওখানে যাওয়ার পর আমাদের আরও অনেকগুলো বন্ধুকে দেখতে পেলাম। সানি আর আইমান ব্যস্ত হয়ে গেছে। আমি এক পাশে গিয়ে বসে আছি আর তন্নিকে খুঁজতেছি, কিন্তু দেখতেছি না। মনে হয় সাজতেছে। একটু পর তন্নি বের হয়ে আসলো, সাথে আরো কতগুলো মেয়ের সহ। আজকে তাকে অনেক সুন্দর লাগছে।
যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। আমারও আর ব্যতিক্রম কিছু হলো না। আমি ওর দিকে হাঁ করে তাকিয়ে আছি। একটু পর তন্নির ধাক্কায় বাস্তবে ফিরে এলাম। কি রে, এইভাবে হা করে কি দেখছিস? কিছু না তন্নি, তোর সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। কি কথা বল। এখানে না, ছাদে চল। এখন ছাদে যাব? আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমি আর তন্নি ছাদে গেলাম। গিয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার নীরবতা দেখে তন্নি বলল, কি রে, চুপ কেন? কি বলবি তাড়াতাড়ি বল, আমার নিচে অনেক কাজ আছে। তন্নি, তোকে আমি ভালোবাসি। যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে। তোর আর আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি এতদিন কিছু বলিনি। দেখ, এখন মজা করার সময় না, কি বলবি বল, আমি নিচে চলে যাচ্ছি। তন্নি, বিশ্বাস কর, আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। দেখ, ফাইজলামি বন্ধ কর। নাটক দেখে দেখি তুইও নাটক করতে শুরু করে দিয়েছিস। আমি সত্যি তোকে অনেক ভালোবাসি। তন্নি, তোকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না রে। প্লিজ তুই বিয়েটা বন্ধ করে দে। দেখ, তোর ড্রামা বন্ধ কর। কালকে আমার বিয়ে, আর তুই বলছিস বিয়ে বন্ধ করতে? ছি, তুই এত নিচু আমি আগে জানতাম না। তুই জাস্ট আমার ফ্রেন্ডের থেকে বেশি কিছু না। আমি তোকে অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। আমি সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি। এই কথা বলে আমি তন্নির গালে একটা কিস বসিয়ে দেই। আর সে রাগীভাবে আমার দিকে তাকিয়ে অনেক জোরে একটা ধাক্কা দেয় এবং ঠাস ঠাস করে দুই গালে চড় বসিয়ে দেয়। ছি, আমার ভাবতেই অবাক লাগে তোর মতো ছেলের সাথে আমি ফ্রেন্ডশিপ করেছি, তাও আবার বেস্ট ফ্রেন্ড। কালকে আমার বিয়ে আর তুই আজকে এসেছিস আমাকে প্রপোজ করতে। তোর একটুও শরম নাই? তুই আমার কথাটা শোন। তোর কোনো কথাই আমি শুনবো না। তুই এখনই আমার বাসা থেকে চলে যা। তোকে যেন আর কোনো দিন আমার সামনে না দেখি। তোর আর আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। আজ থেকে তুই আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ করবি না, বুঝলি? তন্নি প্লিজ আমার কথাটা শোন। পুরোটা বলতে না দিয়েই চলে গেল। তোর সাথে আর কোনো কথা নেই। তুই এখান থেকে চলে যা, না হলে গলা ধাক্কা দিয়ে বের করে দিব। আমি আর কিছু না বলে চোখ মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে গেলাম। এরপর বাসায় গিয়ে রেডি হয়ে বাবা আর আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। সানি, আয়মান কাউকে কিচ্ছু জানালাম না। এরপর এয়ারপোর্ট থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম দেশ ছেড়ে। অনেক কষ্ট হচ্ছিল প্রিয় মানুষগুলোর জন্য, কিন্তু আমি এখানে থাকলে হয়তো আরো বেশি কষ্ট পাবো। যাওয়ার আগে নিজের ভার্চুয়াল জগতের সব কিছু ডিলিট করে দিলাম। একটা নাম্বারও ওপেন রাখলাম না। সেখানে গিয়ে বেশ কিছুদিন মন খারাপ করে বসেছিলাম। পরে নতুন বন্ধু, নতুন ক্যাম্পাস পেয়ে তন্নির কথা প্রায় ভুলেই গেলাম। আস্তে আস্তে ওখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলাম। দেখতে দেখতে 2 বছর চলে গেল। আমার পড়ালেখাও শেষ। চিন্তা করলাম এখানেই কোনো চাকরি করব, কিন্তু সেটা আর হলো না। আব্বু আম্মু কল দিয়ে কান্নাকাটি করতেছে। আব্বুকে অনেকবার বলেছি আমি এখানে চাকরি করব, বাট আব্বু বলল নিজেদের ব্যবসা দেখাশোনা করার জন্য। সেদিন রাতে বসে বসে ল্যাপটপে কিছু কাজ করছি, এমন সময় বড় খালা আসলো। আমি বিদেশে বড় খালার কাছেই থাকি, আর ওখান থেকেই পড়ালেখা করি আমার রুমে। আমি খালাকে দেখে বললাম, খালামণি ঘুমাওনি এখনো? না রে বাবা, ঘুম আসছে না। তুই কি করতেছিস? কিছু না খালামণি, একটু কাজ করতেছি। কিছু বলবে? বাবা, একটা কথা বলতাম, যদি তুই অনুমতি দিস। আরে কি আজব, আমার সাথে কথা বলার জন্য তোমার অনুমতি লাগবে নাকি? বলো কি বলবে। দেখ বাবা, আমার কোনো সন্তান নেই। তুই আমার নিজের সন্তানের মতোই। তুই যেদিন এখানে এসেছিলি আমি যে কী পরিমাণ খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আমি ভাবছি তোকে আমি সারা জীবন আমার কাছেই রেখে দেব, কিন্তু সেটা তো অসম্ভব। কেন অসম্ভব? আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। আর তোমার সন্তান নেই কে বলেছে? আমি তোমার সন্তান। কাল রাতে তোর আম্মু কল করেছিল। কি বলেছে? অনেক অসুস্থ, সারাদিন বাসায় থাকতে থাকতে ওর অনেক কষ্ট হয়। তোর বাবাও বাইরে বাইরে থাকে, তাই আমি বলছিলাম কি তুই দেশে ফিরে যা, তোর মায়ের কাছে থাক,
আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেল। তোর মা বাবাও অনেক খুশি হবে। খালামণির সব কিছু ঠিক আছে, বাট আমি দেশেও যাচ্ছি না, অ্যান্ড বিয়ে তো ইম্পসিবল। এরপর খালামণি আমার হাত ধরে বলল, প্লিজ বাবা, এমন করিস না। তোর মা বাবার কথা একবার চিন্তা কর। ওদের কি ইচ্ছে করে না ছেলের বউয়ের সাথে সময় কাটাতে, নাতিদের সাথে একটু খেলা করতে? প্লিজ বাবা, তুই দেশে ফিরে যা। প্রয়োজনে মাঝে মাঝে এখানে আসিস, কিছুদিন থাকবি, ঘুরবি, ভালো লাগবে। প্লিজ বাবা, না করিস না। আচ্ছা ঠিক আছে, দেখি। দেখি না, তুই কালকেই যাবি, এই নে টিকিট। এ কথা বলে আমার হাতে একটা টিকিট ধরিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, খালামণি এটা কখন করলে? তোর এত কিছু জানার দরকার নেই। আর শোন, আমি কিছু জিনিস কিনে রেখেছি, ওগুলো নিয়ে যাবি। এখন ঘুমা। পরের দিন সবকিছু ঠিকঠাক করে খালামণির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম নিজের দেশে। বাবা মা আগে থেকে এয়ারপোর্টে ছিল। আমাকে দেখেই কান্না শুরু করে দিল। মায়ের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। অনেক অসুস্থ, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। বাবার অবস্থাও আগের মতো নেই। এরপর বাবার আর মায়ের সাথে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আগের সিমটা আবার ওপেন করলাম। কল আর মেসেজ এসে পুরো সিম ফুল হয়ে গেছে। একটা জিনিস দেখে অবাক লাগলো, তন্নি একটি বারো কল তো দূরের কথা, একটা মেসেজও দেয়নি। হয়তো অনেক সুখেই আছে, অনেক ভালো আছে, তাই আমাকে আর প্রয়োজন মনে করেনি। চোখের কোণে পানি এসে জমা হয়ে গেল। আমি সানির নাম্বারটাতে কল দিলাম। কয়েকবার দেওয়ার পর কল ধরেই সানি বলতে শুরু করলো, কি রে, তুই বাচ্চা আছিস? কেন, মরলে খুশি হতি নাকি? এই শালা, কথা বলবি না তুই? তোর সাথে কোনো কথা নাই, আমি তোর কেউ না। প্লিজ ভাই, রাগ করিস না, তোকে আমি সব কিছু বলবো। কিচ্ছু বলতে হবে না তোর, তুই তোর মতো থাক। আচ্ছা শোন, বিকেলে কফি শপে আয়, তোদের সাথে দেখা করব, আর কিছু কথা আছে। আয়মান আর ফরিয়াকে একটু কষ্ট করে বলে দিস। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কলটা কেটে দিলাম। বিকেলবেলা বের হয়ে কফি শপের দিকে রওনা দিলাম। রাস্তাঘাট সবকিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। একটু পর কফি শপে গেলাম, গিয়ে দেখি সবাই বসে আছে। আজকেও আমার লেট হয়ে গেছে। আমাকে দেখে ওরা দৌড়ে দিয়ে এসে জড়িয়ে ধরে ফেলে। এরপর তিনজন মিলে 10 মিনিট কিল আর ঘুষি দেয়। এতদিনের জমানো সবগুলো একসাথে দিয়ে দেয়। ওদের সাথে কৌশল বিনিময় করলাম। তারপর সানিকে বললাম, তো তোর কি অবস্থা, চাকরি বাকরি কিছু করছিস নাকি? হুম, একটা প্রাইভেট কোম্পানিতে আমি আর ফারিয়া একসাথে জব করি। গুড। আইমান, তুই কি করছিস? কি আর করব, বাবার সাথেই আছি ব্যবসা নিয়ে। তো তুই কি করবি? দেশে থাকবি নাকি আবার উধাও হয়ে যাবি? আরে না, তোদের ছেড়ে আর যাচ্ছি না। তো তোর বউ কোথায়? আরে আমি এখনো বিয়ে করিনি, তবে আব্বা ওনার বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করে রাখছে। ওর পড়ালেখা শেষ হলে তারপর বিয়ে। আচ্ছা ভালো। তোদের দুজনের কি অবস্থা? সানি আর ফারিয়াকে বললাম। দেখি দুজন দুজনের দিকে তাকিয়ে হাসতেছে। এরপর আয়মান বলল, মামা, ওরা নিজেরা সায়রা ফেলছে। কি, তোরাও এই কাজ করলি? যাক, খুশি হলাম। সারা জীবন একসাথে ছিলি, এখনো থাকবি, ভালোই হয়েছে। তো তুই কবে বিয়ে করছিস? আমার মতো ছেলেকে কে মেয়ে দিবে বল? ধুর, ফাজলামি করিস না। এই তন্নি কেমন আছে রে? মনে হয় অনেক সুখে আছে, তাই না? এই কথা শোনার পর ওরা তিনজন একে অপরের দিকে তাকাতে লাগলো। এরপর আয়মান বলল, আসলে তন্নির বিয়ে হয়নি। মানে? মস্করা করছিস তাই না? দেখ, জোকস এখন আর ভালো লাগে না। না রে, আয়মান ঠিক বলেছে, ওর বিয়ে হয়নি। কি বলছিস তোরা? বিয়ে হয়নি কেন? তুই তো সেদিন চলে গেছিলি, তাহলে তুই দেখতে পারতি কেন বিয়ে হয়নি। এত কথা না বলে বিয়ে কেন হয়নি সেটা বল। আসলে রায়হান ছেলেটা অন্য একটা মেয়ের সাথে রিলেশন ছিল। বিয়ের দিন সে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তারপর? তারপর আর কি, ওরা বিয়েটা ভেঙে দেয়। তন্নির বাবা ওদের হাতে পায়ে ধরেছে, কিন্তু কোনো লাভ হয়নি। পরে আমরা তোকে অনেক খুঁজছি, বাট তুই চলে গেলি। তন্নির বাবা
আমাকে অনেকবার বলছে তনিকে বিয়ে করার জন্য, বাট আমি করিনি তোর কথা ভেবে। পরে তুই ভুল বুঝবি আমি আর তনি তোর সাথে চিট করে বিয়ে করছি। আরে ধুর, এইসব কেন বলছিস? আমি কিছু বলতাম না, তুই বিয়েটা করে ফেলতি। না বন্ধু, সেটা হয় না। এরপর ফারিয়া বলল, সেই থেকে তন্নি পাথরের মতো হয়ে গেছে। ঠিক মতো খায় না, ক্যাম্পাসে যায় না, আমাদের সাথেও মিশে না, দরকার ছাড়া কোনো কথা বলে না, সারা দিন জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। ওর আর বিয়ের জন্য প্রপোজাল আসেনি? আসছে বাট করে না। আমাদের বিয়ের সময়ও এসে গিফটটা দিয়ে চলে গেছে। ও কি এখন এখানেই থাকে নাকি চলে গেছে? না, আগের বাসাতেই আছে। আমি একটু ওর সাথে কথা বলবো, তোরা যাবি আমার সাথে? আজকে তো সময় নেই, কালকে বিকেলবেলা সবাই ফ্রি আছি, কালকে চল। আচ্ছা ঠিক আছে তাহলে। এরপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। শুয়ে শুয়ে চিন্তা করতেছি, ওর বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়। ইস, আমি যদি সেদিন থাকতাম হয়তো এতদিনে আমাদের বাচ্চাও বড় হয়ে যেত। এসব ভাবতে ভাবতে ঘুমাই গেছি। পরের দিন আমরা 4 জন ওদের বাসায় গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলটা বাজালাম। একটু পর ওর মা এসে দরজা খুলে দেয়। আমাদের দেখে উনি অনেক খুশি হন। ও আচ্ছা, এই দাঁড়িয়ে কেন আছো সবাই, ভেতরে আসো। এরপর আমরা সবাই ভিতরে গেলাম। অনেকক্ষণ বসে থেকে আন্টির সাথে গল্প করলাম, কিন্তু তন্নিকে কোথাও দেখছি না। আমি ফারিয়াকে ইশারায় বললাম তন্নিকে দেখতে। সে উঠে তন্নির রুমে গেল, গিয়ে অনেকক্ষণ পর আসলো। তারপর আমি বললাম, কিরে, ও বাসায় নেই? আছে ভিতরে। এখানে নাকি আসবে না, তুই কথা বললে ভিতরে যা। এরপর আমি ওখান থেকে উঠে ভিতরে গেলাম। গিয়ে দেখলাম ও জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি অনেকক্ষণ ধরে ওর পেছনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। কেমন জানি নার্ভাস লাগছে, কিন্তু ওর কোনো নাড়াচাড়া নেই। তারপর আমি একটা কাশি দিলাম। দেখলাম পেছনে তাকালো। এরপর সে বলল, কি রে, কখন এসেছিস? এই তো কিছুক্ষণ হলো। কেমন আছিস তুই? ভালো। তুই এখানে কেন আসছিস? কথাটা শুনে অনেক খারাপ লাগলো। এতদিন পর দেখা হলো, অথচ আমি কেমন আছি সেটা জিজ্ঞেসও করলো না, উল্টো আমাকে বলে কেন আসছি। এরপর আমি বললাম, এখনো রাগ করে আছিস? সেদিনের জন্য আমি অনেক সরি। তো এখন এখান থেকে কেন এসেছিস বল? তোকে দেখতে। দেখা হয়ে গেছে, এখন যা। কেন, তোর কি বিরক্ত লাগছে নাকি? তুই রুম থেকে বের হলে আমি খুশি হব। প্লিজ এখান থেকে যা। আমি আর কিছু না বলে সোজা চলে আসলাম, একরকম অপমানিত হয়ে। এরপর আন্টির নাস্তা নিয়ে আসলো। আমরা নাস্তা খেতে খেতে কথা বলছি। এরপর আমি আন্টিকে বললাম, আন্টি, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বাবা বলো। আন্টি, আমি তন্নিকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে আইমান, সানি আর ফারিয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আন্টি বলল, কিন্তু বাবা, তোমার মা বাবারা কি রাজি হবে? আর তন্নির তো বিয়ে করার কোনো ইচ্ছে নেই বলতেছে। আন্টি, আমার মা বাবা আমার উপর কোনো কথা বলবে না। আপনি যদি রাজি থাকেন আমি তন্নিকে বিয়ে করব। বাবা ঠিক আছে, কিন্তু তন্নি। আন্টি, বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, দেখি কি করা যায়। তারপর আমি, আইমান, সানি আর ফারিয়া তন্নিদের বাসা থেকে চলে আসলাম। পরে আমি আব্বু আর আম্মুকে বললাম তন্নির কথা। আমার কথা শুনে ওনারা তো অনেক খুশি। বললেন, তোর পছন্দই আমাদের পছন্দ, আর তন্নি মেয়েটাকে আমারও অনেক ভালো লাগে। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। তন্নিকে একরকম জোর করেই বিয়েটা দেওয়া হয়েছে। কবুল বলার সময় দেখলাম সে বলতেই চাচ্ছে না। পারিয়া আর ওর মায়ের জোড়াজুড়িতে বলল। এখন প্রায় রাত 12টা। আমি, সানি আর আয়মান ছাদের উপর বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ফারিয়া উপরে আসলো আর এসেই আমাকে বলল, কিরে তুই এখানে? তো কোথায় থাকবো? আজকে না তোর বাসর রাত? তন্নি অনেক আগে থেকে একা একা বসে আছে, যা ঘরে যা। বন্ধু যা, আর বসে থাকা ঠিক হবে না। তারপর আমি উঠে আস্তে আস্তে রুমের দিকে হাঁটা দিলাম।
এমন সময় সানি বলল, মামা, মনে করে বিড়ালটা মারিস, আর কোনো দরকার হলে আমাকে কল দিস। আয় ফাজিল, তোর মুখে কি কিছুই আটকায় না? সবাই কি তোর মতো নাকি? আমি আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে ছাদ থেকে নিচে চলে আসলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কেমন জানি ভয় লাগছে, আবার লজ্জাও। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে করে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। তারপর দরজাটা লাগিয়ে দিলাম। দেখলাম তন্নি মাথা নিচু করে বসে আছে। আমি গিয়ে খাটের উপর বসলাম। এমন সময় তন্নি আমাকে বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল। আর শোন, আজকে থেকে আমি তোর স্বামী, সো আর তুই করে বলবি না, তুমি করে বলবি, অ্যান্ড আমিও বলবো। দেখ, তোকে আমি কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না। তুই জাস্ট আমার ফ্রেন্ড। তাহলে বিয়েতে মত দিলি কেন? তোর কি ধারণা আমি নিজ থেকে মত দিছি? জীবনেও না। মা আমাকে ওনার মরার কসম দিয়েছে, সেই জন্য আমি বিয়েটা করেছি। তোর মায়ের কসমের জন্য তুই আমার জীবনটা নষ্ট করবি নাকি? তো তুই এখন কি চাস? তুই জীবনেও আমার কাছে স্বামীর অধিকার দেখাতে পারবি না। তুই তোর মতো আর আমি আমার মতো। ওকে, আমি তোর উপর কোনো অধিকার খাটাবো না। অন্তত আমার মা বাবার সামনে একটু নাটক করিস, না হলে ওনারা অনেক কষ্ট পাবে। চেষ্টা করব। আমি আর কিছু না বলে খাটে ঘুমাতে যাব। এমন সময় তন্নি আবারও চিৎকার দিয়ে ওঠে আর আমাকে বলে, কি করছিস তুই? কি করলাম? ঘুমাইতে যাচ্ছি। ঘুমাবি ভালো কথা, কিন্তু খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? যেখানে খুশি সেখানে ঘুমা। দরকার হলে সোফায় ঘুমা, বাট খাটে ঘুমাতে পারবি না। এটা আবার কেমন কথা? খাট থাকতে সোফায় কেন ঘুমাবো? আমি আর কিছু না বলে একটা বালিশ নিয়ে লাইট অফ করে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। তন্নিও খাটের উপর শুয়ে পড়ল। আমার কিছুতেই ঘুম আসছে না। পরে আমি উঠে বেলকুনিতে চলে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমার মতো অভাগা হয়তো পৃথিবীতে আর দুইটা নেই। এই বাসর ঘর নিয়ে কত কিছু চিন্তা করে রাখছি, বাট কিছুই হলো না। মনে মনে ভাবলাম, তন্নির সাথে ফ্রেন্ডশিপটা না হলেই ভালো হতো। সুন্দর একটা জীবন পেতাম। নিয়তি বারবার ওর কাছে আমাকে নিয়ে আসে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি এসে জমা হয়েছে বুঝতেই পারিনি। এমন সময় খেয়াল করলাম রুম থেকে কান্নার আওয়াজ আসছে। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে লাইটটা অন করলাম। দেখলাম তন্নি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। লাইট অন করতে কান্না বন্ধ করে দিল। তারপর আমি বললাম, কিরে, তুই এখনো ঘুমাসনি? আর কান্না করতেছিস কেন? না, এমনি। তুই কোথায় ছিলি? বারান্দায় ছিলাম। ঘুমিয়ে পড়, বেশি রাত জাগলে আবার শরীর খারাপ করবে। তুইও ঘুমিয়ে পড়। আমি আর কিছু না বলে লাইটটা অফ করে দিলাম। খেয়াল করে দেখলাম ওর মোবাইলে রাইহান ছেলেটার ছবি। এবার বুঝতে পারছি তন্নি কেন কান্না করছে। হয়তো ছেলেটাকে অনেক ভালোবেসে ফেলেছে। মনে মনে বললাম, বালিকা, তুমি আমাকে চেনো না, আমি কোন জলের মাছ। তোমাকে আমার প্রতি দুর্বল করে তারপর প্রত্যেকটা কথার প্রতিশোধ নেব। কোথাকার একটা ছেলের জন্য তুমি আমার ভালোবাসাকে 2 টাকার দামও দিচ্ছ না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। সকালবেলা একটা মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি এটা তন্নি। এই মাত্র গোসল করে আসছে। ওর চেহারাটায় অনেক মায়াবী লাগছে। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তন্নি বলল, ওই, এইভাবে ছেঁচড়াদের মতো তাকিয়ে না থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। আম্মা এসে কয়েকবার ডেকে গেছে নাস্তা করার জন্য। আমি কিছুই না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হতে হতে ভাবলাম, তন্নি মনে হয় জীবনেও আমাকে মেনে নিবে না। ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখলাম তন্নি মনমরা হয়ে বসে আছে। আমাকে দেখেই নিচে চলে গেল। আমিও রেডি হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে। সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করে দেখতো আইমান আর সানি কোথায়। ওদেরকে বাবুর্চির কাছে পাঠাইছিলাম। বাবার কথা শুনে আমি হাসা শুরু করলাম। হায় রে, আমার বন্ধুগুলা বাবুর্চির কাজ করছে। তারপর বাবা বললেন, না হেসে বাইরে গিয়ে দেখ ওদের। আর শোন, কালকে তাড়াতাড়ি উঠিস। অফিসের কলিগদের সাথে পরিচিত হবি আর অফিস বুঝে নিবি। আমি আর যাব না। কিন্তু বাবা। কোনো কিন্তু না, যেটা বলছি সেটাই। তারপর নাস্তা করে সানি আর আইমানকে খুঁজতে লাগলাম। বেশ ভালোভাবেই বৌভাতের অনুষ্ঠানটা শেষ হয়। এরপরে রাতে যখন আবার ঘুমাতে যাই, গিয়ে দেখি
তন্নি আগে থেকেই বিছানায় শুয়ে আছে। আমি কিছু না বলে ছাদে চলে গেলাম। সারা রাত ওখানে কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা নাস্তা করে বাবার সাথে অফিসে চলে গেলাম। বাবা সবার সাথে পরিচয় করিয়ে দিলেন এবং এটাও বললেন যে আজ থেকে আমি ওদের বস। সবাই আমাকে অভিনন্দন জানালো। সেদিন সবার সাথে পরিচিত হয়ে বাসায় চলে আসলাম। এভাবে 1 সপ্তাহ চলে গেল। তন্নির সাথে আমার আর তেমন কথা হয় না, দরকার ছাড়া আর কোনো কথা নেই। তারপরের দিন সকালে নাস্তা করে অফিসে এসে কিছু দরকারি কাজ সেরে নিলাম। তারপর চেয়ারটাতে গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করলাম। এমন সময় ইউসুফের কল। কিরে দোস্ত, কি অবস্থা? বিয়ে করে তো আমাদের ভুলেই গেলি। আরে না, কি যে বলিস, তোদের কেন ভুলবো? দোস্ত, তোর বিয়েতে আসতে পারিনি, আম্মু অসুস্থ ছিল, কিছু মনে করিস না। আরে না, তো এখন বল আন্টি কেমন আছে? আগের থেকে ভালো। তোর বাসার সবাই কেমন আছে? না রে দোস্ত, তেমন ভালো নাই। আব্বু আম্মু দুজনেই অসুস্থ। এক কাজ কর, ওনাদেরকে নিয়ে দূরে কোথাও থেকে ঘুরে আয়। যদি পারিস দেশের বাইরে চলে যা, ভালো লাগবে। ঠিক বলেছিস। আচ্ছা, দেখি কি করা যায়। এই কথা বলেই কলটা কেটে দিলাম। মনে মনে চিন্তা করলাম, কোথাও থেকে ঘুরে আসলে মন্দ হয় না। এগুলো ভাবতে ভাবতে দেখি টিফিনের সময় হয়ে গেছে। আমি হালকা কিছু খেয়ে নিলাম। এরপর চিন্তা করলাম তন্নিকে একটা কল দেই, খেয়েছে কিনা জিজ্ঞাসা করি। এরপর তন্নিকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর কলটা ধরলো। বিরক্ত নিয়ে বলল, কি ব্যাপার, তুই এই সময় কল দিলি কেন? না মানে খেয়েছিস কিনা সেটা জানার জন্য। দেখ, তোর আমাকে নিয়ে এত ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দে। তারপর সে কলটা কেটে দিল। বুঝলাম না তন্নি কেন আমার সাথে এইরকম ব্যবহার করে। আমি তো ওর ভালোর জন্যই চাই, তবুও সে কেন বলছে না। না থাক, আজ থেকে আমি আর ওর কেয়ার করব না। ওর মতো ও থাকবে আর আমার মতো আমি থাকবো। এগুলো চিন্তা করতে করতে আবার কাজে মন দিলাম। রাতে বাসায় গিয়ে দেখলাম বাবা বসে বসে খবর দেখছে আর মা রান্নাঘরে। আমি বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার দাঁড়িয়ে থাকা দেখে বাবা বলল, কিরে, কিছু বলবি নাকি? জি বাবা, একটা কথা বলার ছিল। যদি কিছু মনে না করো তাহলে বলতাম। আরে পাগল, আমার সাথে কথা বলার জন্য তোর অনুমতি লাগবে নাকি? বল, কি বলবি? আসলে বাবা বলছিলাম কি, সারাদিন অফিস কাজ এগুলো করতে করতে তোমাদের সময় দিতে পারি না। চলো না আমরা সবাই মিলে কোথাও থেকে কয়েকদিনের জন্য ঘুরে আসি, সবার ভালো লাগবে। কথাটা আসলে ঠিক বলছিস, বাট যাওয়া হবে না। কিন্তু কেন বাবা? গতকাল রাতে তোর দাদুকে স্বপ্নে দেখেছি, কবরটাও নাকি ভেঙে পুকুরে পড়ে যাচ্ছে। তাই আমি আর তোর মা 10-15 দিনের জন্য গ্রামের বাড়িতে যাব। কয়েকজন হুজুর আর এতিম বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করব। যদি সুযোগ পাই কবরের চারপাশে দেওয়াল করে আসব। ও আচ্ছা, তাহলে তোমরা গ্রামে যাও, ভালো লাগবে। এ কথা বলে আমি রুমের দিকে চলে যাচ্ছি। এমন সময় আবার বাবা ডাক দেয়। শোন, তোর সাথে আমার এমনিতেও কথা ছিল। কি কথা বলো বাবা? বলছিলাম কি, তোর বিয়ের পর থেকে তো কোথাও ঘুরতে যাসনি, তোর নিয়েও একা একা বাসায় বসে থাকে। তাই আমি বলছিলাম তন্নিকে নিয়ে তুই ঘুরে আয়। না বাবা, তোমরা না গেলে আমরাও যাব না। আরে পাগল, আমরা যে কয়েকদিন গ্রামের বাড়িতে আছি সে কদিন তোরাও ঘুরে আয়, ভালো লাগবে। কিন্তু বাবা অফিস? আমি ম্যানেজারকে বলে দিয়েছি, সে দেখবে। আর শোন, তোর বড় খালার সাথে ওখানে চলে যা, তুই গেলে উনিও খুশি হবেন। ওনার সাথে কথা বলে আমি সব কিছু ঠিক করে রেখেছি। তোর মায়ের কাছে তোদের দুজনের টিকিট রেখে দিয়েছি। বাবা এগুলো আবার কখন করলে? এত কিছু তোর জানার দরকার নেই, পরশুদিন ফ্লাইট। আমি আর কিছু না বলে হালকা একটা হাসি দিয়ে বাবার সামনে থেকে রুমে চলে গেলাম। তারপর মনে মনে ভাবতে লাগলাম, তন্নি কি রাজি হবে? যে মেয়ে বিয়ের দিন রাতে আমাকে বলে স্বামী হিসেবে মানে না, সে কি রাজি হবে আমার সাথে হানিমুনে বাইরে ঘুরতে যেতে? ধুর, যা হবার তা পরে হবে, আগে কিছু খেয়ে নেই, অনেক ক্ষুধা লাগছে। তারপর হালকা নাস্তা করে নিলাম, কিন্তু তন্নিকে দেখছি না কোথাও। তাই রান্নাঘরে চলে আসলাম, সেখানেও নেই। আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু তন্নিকে দেখছি না যে, ও কোথায় গেছে? তন্নি একটু ওর বাপের বাড়ি গেছে। আমিও না করিনি, সারাদিন বাসায় বসে থাকে।
বাইরে থেকে ঘুরে আসলে মনটা একটু হালকা হবে। আর আমি তন্নিকে বলে দিছি তুইও আজকে ওদের বাসায় যাবি আর রাতটা ওইখানেই কাটাবি। সকাল হলে তন্নিকে নিয়ে বাসায় চলে আসবি। ধুর, আমি গিয়ে কি করব? এই, তুই কি পাগল? মেয়েটা একা একা ওইখানে গেছে, আর যদি একা একাই আসে তাহলে ওদের বাসার সবাই কি ভাববে? আচ্ছা, আমি সকালে গিয়ে নিয়ে আসবো। সকালে মানে? এখনই যাবি তুই? যা, রেডি হয়ে নে। কি আর করার, রেডি হয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। তন্নিকে অনেকবার কল দিলাম, কিন্তু সে কল ধরছে না। তারপর আমি আয়মান আর সানির সাথে চ্যাটিং করতে করতে ওদের বাসার সামনে চলে গেলাম। গাড়ি থেকে নেমে ওদের বাসার সামনে গিয়ে দাঁড়ালাম। তখন প্রায় 9টা বেজে গেছে। তারপর ভিতরে গেলাম। আমাকে দেখে শ্বশুর শাশুড়ি অনেক খুশি হলেন। তাদের সাথে অনেকক্ষণ কথা বলে নিলাম। এরপর শাশুড়ি আম্মা বললেন, যাও বাবা, রুমে যাও, তন্নি রুমে আছে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে। একথা বলে আমি তন্নির রুমের দিকে হাঁটা শুরু করে দিলাম। ওর দরজার সামনে গিয়ে শুনতে পাই ওর রুম থেকে অনেক জোরে জোরে হাসির শব্দ আসছে। সবার থেকে ওর হাসিটা আলাদা, অনেকদিন পর সে হাসছে। আমি বাইরে থেকে উকি দিয়ে দেখলাম ওর কয়েকজন কাজিন সেখানে বসে ওর সাথে গল্প করছে। তাদের মধ্যে একজন আমাকে দেখে ফেলে, তারপর বলে, আরে দুলা ভাই, আপনি আসছেন? আপনার কথাই বলতেছিলাম, আসুন ভিতরে আসুন। তারপর আমি ভিতরে গিয়ে অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম। তারপর ওরা সবাই চলে গেল। তখন তন্নি আমাকে বলল, তুই এখানে কেন আসছিস? মানে কি, তোর বাসায় আসার জন্য মনে হয় আমার ঠেকা পড়ছে? আম্মুই আসতে বলছে। তন্নি মুখে একটা বিরক্ত নিয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় শাশুড়ি এসে আমাদের ডেকে নিয়ে গেলেন খাওয়ার জন্য। আমি আর কিছু না বলে সোজা খেতে চলে গেলাম। খাবারের টেবিলে বসে তো আমি অবাক, এত খাবার! আসলেই শ্বশুরবাড়ি মানে রসের হাঁড়ি। সবগুলো খাবারই আমার পছন্দের। এরপর খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তন্নি রুমে আসলো আর এসে চেঁচামেচি শুরু করে দিল। কি রে, তুই বিছানায় শুয়েছিস কেন? তো কোথায় শুব? তোর রুমে তো সোফাও নেই। সোফা নেই তো কি হয়েছে, ফ্লোর আছে না, ফ্লোরে শুয়ে পড়। মানে ফ্লোরে শুয়ে পড়বো মানে? এত মানে টানে বুঝি না, আমি তোর সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। কেন ঘুমাতে পারবি না? শোন, বিয়েটা যেভাবেই হোক, এখন আমি তোর স্বামী। আর তোর ভয়ের কিছু নেই, আমি তোকে কিচ্ছু করব না। সেটাও যদি না হয় তাহলে তুই নিজেই ফ্লোরে শুয়ে পড়। ফ্লোরে আমার ঘুম আসে না। আমার অসম্ভব বিরক্ত লাগছে মেয়েটার কর্মকাণ্ড দেখে। ইচ্ছে করছে কানের নিচে 2টা দিয়ে দেই। তারপর সে আবার বলতে শুরু করলো, এই শুন, এটা আমার রুম, সো বিছানাটাও আমার, আমার বিছানায় আমি ঘুমাবো। তো কি হয়েছে, ভুলে গেছিস তুই এতদিন যে আমার বিছানায় ছিলি আর আমি সোফায় ছিলাম? আমি নিজের ইচ্ছাতে ঘুমাইনি, তুই তো বলি আমাকে বিছানায় ঘুমাতে। ধুর, এই ফালতু মেয়ের সাথে কথা বলে পারা যাবে না। তাই আমি নিজেই ফ্লোরে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতেছি, তন্নি যদি কালকে আমাদের বাসায় যাওয়ার পর শোনে যে আমি হানিমুনের ব্যবস্থা করে আসছি, তখন কি করবে? এগুলো ভাবতে ভাবতে দেখলাম ফকিরনি খুব আরাম করে ঘুমিয়ে আছে। মনে মনে বললাম, তন্নি, তুই হয়তো জানিস না আমি কি জিনিস। তোরে আমি এমন সোজা করব যে তুই আমাকে ছাড়া কিছুই বুঝবি না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। খুব সকালবেলা আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠতে যাব এমন সময় দেখি পুরো পিঠটা ব্যথা করতেছে। কার কথা শুনে সারা রাত ফ্লোরে ছিলাম, তাই একটু বেশি ব্যথা করছে। খাটের দিকে তাকিয়ে দেখি তন্নি খুব আরামে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম বাচ্চাদের মতো লাগছে। মুখটা অনেক মায়াবী লাগছে। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। একটু পর দেখলাম ওর কতগুলো চুল উড়ে এসে মুখটা ঢেকে পড়েছে। ইচ্ছে করছে চুলগুলোকে আলতো করে আবার পিছনে সরিয়ে দেই। বিয়ের পর থেকে এখন পর্যন্ত তন্নিকে টাচ করিনি। এখন খুব ইচ্ছে করছে ওর মায়াবী মুখটায়
একটু হাত বুলিয়ে দিতে। কিন্তু যদি সে জেগে যায় তাহলে আমার 12টা বাজবে। কিন্তু নিজের ইচ্ছেটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওর মুখের চুলগুলো আস্তে আস্তে সরাতে লাগলাম। হঠাৎ করেই তন্নির ঘুম ভেঙে যায় আর আমাকে ওর এত কাছে দেখে চিৎকার দিয়ে ওঠে এবং সাথে সাথে আমার মুখে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল। তারপর রেগে চোখ মুখ লাল করে আমাকে বলতে লাগলো, ছি, তুই এত নোংরা! আমি তো তোকে ভালো মানুষ ভাবছিলাম, কিন্তু তুই যে এত নিম্নমানের আমি জানতাম না। তোর সাথে কথা বলতেই আমার রাগ হচ্ছে। তুই ভুল ভাবতেছিস, আমার কথা শোন। পুরোটা বলতে না দিয়েই তোর কোনো কথাই আমি শুনবো না। এমন সময় তন্নির আম্মু এসে আমাকে ডাক দেয় এবং বলে তাড়াতাড়ি নিচে যেতে, নাস্তা রেডি। তারপর আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে ওর রুমে বসে আছি। তন্নি কোথায় গেছে বসে বসে ভাবছি, মানুষ কাউকে এত সহজে অবিশ্বাস করতে পারে? আমি যদি জোর করে কিছু করার চেষ্টা করতাম তাহলে তো বিয়ের প্রথম রাতেই করতে পারতাম। বাট এইগুলো তো আমার মনে নেই। একটু পর তন্নি এসে আমাকে নিয়ে নাস্তা করতে গেল। আমিও কোনো কথা না বলে চুপচাপ নাস্তা করে রুমে চলে আসলাম। এসে রেডি হচ্ছি, কারণ তন্নিকে বাসায় দিয়ে এসে আমি আবার অফিসে চলে যাব। তন্নিও রেডি হয়ে আসলো। অতঃপর তাকে বাসায় দিয়ে আসলাম। অফিসে গিয়ে দেখি অনেক কাজ জমা হয়ে আছে। এক নাগাড়ে করতে লাগলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। না, এখন আর কাজ করা যাবে না। আমি উঠে নামাজ পড়লাম। তারপর ক্যান্টিনে গেলাম নাস্তা খাওয়ার জন্য। এমন সময় তন্নির ফোন থেকে কল আসলো। বল, কি হয়েছে? কিন্তু কলটা দিয়েছে বাবা। তারপর উনি বলল, বাবা। তন্নি, না, আমি তোর বাবা বলছি। তো বাবা, এমন সময় কল দিয়েছো, কিছু বলবে? তুই এখন কোথায়? ক্যান্টিনে এসেছি নাস্তা করার জন্য। নাস্তা করার দরকার নেই, তুই বাসায় আয়, একসাথে খাবো। কিন্তু বাবা। কোনো কিন্তু না, তোর সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এরপর আমি বাসায় চলে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। মনে হচ্ছে আমার জন্যই বসে আছে। আমি গিয়ে মায়ের পাশে বসলাম। খাওয়া দাওয়া শুরু করলাম। একসময় বাবা বলল, তোকে যে বলেছিলাম আমরা গ্রামের বাড়িতে যাব, মনে আছে তোর? তোর দাদা দাদুর কবর পাকা করব। আছে, কিন্তু আমি কোথাও যেতে পারবো না। আরে তুই আমাদের সাথে যাবি কেন? তোরা তো ঘুরতে যাচ্ছিস। না বাবা, আমরা কোথাও যাচ্ছি না। দরকার হলে তন্নিকে তোমাদের সাথে নিয়ে যাও। দেখলাম তন্নি আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। তারপর মা বললেন, এটা কেমন কথা? তুই না কালকে বললি তোরা ঘুরতে যাবি? বলেছিলাম, বাট আর যাব না, আমার কাজ আছে। আমি সব কিছু ক্যান্সেল করে দিয়েছি। তারপর বাবা তন্নিকে জিজ্ঞাসা করলো ওনাদের সাথে যাবে কিনা। তন্নি না করে দিল। আমিও আর কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। বিকেলবেলা আর অফিসে গেলাম না। সেদিন বিকেলবেলা সানি আর আয়মানের সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ। এর মধ্যে আয়মান আমাকে বলল, এই জুয়েল, তন্নি কি তোকে মেনে নিয়েছে নাকি এখনো পাগলামি করে? আমি টেনশনে পড়ে গেলাম। সত্যি বলবো নাকি মিথ্যা বলবো চিন্তা করতেছি। আমার চুপ থাকা দেখে সানি বলল, আমরা সব জানি, তবুও তোর মুখ থেকে শুনতে চাই। তাহলে আমরা নিজেরা কিছু করে সব কিছু ঠিকঠাক করতে পারবো মনে হয়। সানি আর আয়মানের কথা শুনে একটু শান্তি লাগলো। আসলেই বন্ধু ছাড়া কোনো কিছু হয় না। তারপর আমি পুরো ঘটনাগুলো ওদের দুজনকে বললাম। তারপর আমি সানিকে বললাম, এই সানি, ফারিয়াও তো আমাদের বন্ধু, বাট তুই যে ওকে বিয়ে করেছিস, সে কি তোর সাথে এমন করে? আরে না, ও আমার অনেক কেয়ার করে। আরে সানি তো বাসুরাতে বিড়াল মেরে ফেলেছে। এ কথা বলে সবাই হাসাহাসি শুরু করলাম। একটু পর আয়মান আমাকে বলল, জুয়েল শোন, একটা বুদ্ধি দিই, আমার ধারণা 100% কাজে দিবে। আরে তাড়াতাড়ি বল। তুই আজ থেকে তন্নি কোনো কেয়ার করবি না, ওকে সবসময় এড়িয়ে যাবি, খারাপ ব্যবহার করবি, দেখবি সোজা হয়ে গেছে। আরে না, এটা কি করে হয়? আমি ওকে অনেক ভালোবাসি। আরে বেটা শোন, ভালোবাসি বললে লাভ হবে না, ওর মনেও ভালোবাসা আনতে হবে। তুই আজ থেকে
ওকে এড়িয়ে যা, দেখবি ও ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখি কি করা যায়। এরপর আমি বাসায় চলে যাই। রুমে ঢোকার সাথে সাথেই তন্নির প্রশ্ন করা শুরু হয়ে গেল। কোথায় ছিলি এতক্ষণ? অফিসে ছিলাম। অফিস কি 12টা পর্যন্ত হয় নাকি? সেটা তোর না জানলেও চলবে। আর আমি কি করব না করব, কোথায় যাব নাকি যাব না, সেটা তোকে বলতে হবে নাকি? আমাকে বলতে হবে না, এত রাত পর্যন্ত জেগে থাকতে পারবো না আমি। তোকে জেগে থাকতে কেউ বলেছে নাকি? তুই ঘুমা। তুই আমার সাথে এভাবে কেন কথা বলতেছিস? কিভাবে বলছি? সারাদিন অফিস করছি, বিরক্ত লাগছে, যা। ও, এখন তো বিরক্ত লাগবেই তাই না? চুপ করবি নাকি কানের নিচে দুইটা দিব? কি, তুই আমাকে মারবি? তোকে মারতে কি কারো পারমিশন লাগবে নাকি? চুপ কর, নইলে লাথি দিয়ে রুম থেকে বাইরে বের করে দিব। দেখলাম তন্নি চোখ মুখ লাল করে শুয়ে পড়ল। মনে মনে আইমানকে ধন্যবাদ দিলাম। আসলে আপনারা যেমনটা দেখছেন, বাস্তবে আমি তেমনটা নয়। এই ব্যবহারের মাধ্যমে যদি তন্নি ভালো হয়, সেজন্যই এমন করতেছি। আমিও আর কিছু না বলে লাইট অফ করে দিয়ে সোফায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তন্নি বিছানায় নেই। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখলাম তন্নি আব্বু আম্মুর ব্যাগ আর জিনিসগুলো রেডি করে দিচ্ছে। আমি যাওয়ার পর সবাই একসাথে নাস্তা করতে বসলাম। মা বললেন, শোন, একটা কথা বলতাম। বলো। আমরা যাওয়ার পর তন্নি ওর একটু বাপের বাড়ি যাবে, তুই একটু দিয়ে আসিস। আমার সময় নেই, যে যাওয়ার সে একাই যাবে। আর বাপের বাড়ি থেকে কালকেই তো আসলো। আমরা যাওয়ার পর বাসায় তো কেউ থাকবে না, তুই থাকবি অফিসে, তাই বলছিলাম। দেখো, এত কিছু আমি বুঝি না। ও গেলে একাই যাবে। আর কিছু না বলে নাস্তা করে উঠে গেলাম। তারপর বাবা মাকে আমি বাস স্টপে দিয়ে আসলাম। বাসায় এসে দেখি তন্নি নেই। কল দিলাম, ধরতেছে না। আমিও আর কল না দিয়ে রেডি হয়ে অফিসে চলে গেলাম। দুপুরবেলা ক্যান্টিনে খাবার খেতে গেলাম। বাবা মাকে কল দিয়ে জিজ্ঞাসা করলাম কত দূর গেছে। অনেকক্ষণ কথাবার্তা বলে কল কেটে দিলাম। হঠাৎ করে তন্নির কথা মনে পড়ল। আমি আবার তন্নিকে কল না দিয়ে শাশুড়িকে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? আছি ভালো। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? তন্নি খেয়েছে? এই তো আমরা করতেছি, তুমি করছো? জি, আমিও নাস্তা করেছি। অফিস শেষে আমাদের এখানে চলেও আসো। তোমার আব্বু আম্মুর সাথে কথা আমার হয়েছে। কিন্তু কোনো কিন্তু না, আমি বলছি তুমি চলে আসিও। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিলাম। তারপর সানি আর আইমানকে কল দিলাম। সব কিছু বললাম। ওরাও বলতেছে চালিয়ে যাওয়ার জন্য। রাত প্রায় 8টা। আমি ওদের বাসার সামনে গেলাম। তন্নিকে কল দিব চিন্তা করলাম, কিন্তু দিলাম না। কলিং বেল দেওয়ার সাথে সাথে তন্নি এসে দরজা খুলে দিয়ে গেল। মনে হয় আমার জন্যই ওয়েট করতেছিল। আমি শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তন্নির রুমে গেলাম। তন্নি আমার সাথে কোনো কথা বলতেছে না। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। একটু পর শাশুড়ি এসে খাওয়ার জন্য ডেকে গেল। আমিও সোজা নিচে চলে গেলাম। খাওয়া দাওয়া করে বাইরে বের হলাম। আব্বুকে কল দিলাম। অনেকক্ষণ কল দিয়ে কথা বললাম। এরপর বাসায় আসলাম। রুমে যাওয়ার সাথে সাথে তন্নি অনেক জোরে দরজাটা লাগিয়ে দিল। কিরে, এত জোরে দরজা দিলি কেন? তুই এখানে কেন আসছিস? মানে কি? তোর মাই তো বলল। মা বলি আসতে হবে নাকি? দেখ, বেশি কথা বলবি না। তোরে দেখলে আমার রাগ হয়। যা শুয়ে পড়। তুই আমার রুম থেকে বের হ। তুই কি আমাকে অপমান করছিস? ধরে নি তাই তুই আমার রুমে থাকতে পারবি না। ভুলে গেছিস সব সময় আমার রুমেই থাকিস, অ্যান্ড আমার খাটে। তুই কি যাবি নাকি গলে ধাক্কা দিব? আমি আর কিছু না বলে বের হয়ে গেলাম। চিন্তা করলাম নিজের বাসায় চলে যাব, কিন্তু এত রাতে যাওয়া রিস্কি হয়ে যাবে। তাছাড়া শ্বশুর শাশুড়ি খারাপ মনে করবে। আর কিছু চিন্তা না করে সোজা নিচে চলে গেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, সময় যাচ্ছেই না কিছুতেই। তারপর গিয়ে গেস্ট রুমের সোফায় গিয়ে শুয়ে পড়লাম।
সকালবেলা শাশুড়ির ডাকে ঘুম ভাঙলো। আমাকে সোফায় দেখে উনি বলল, কি বাবা, তুমি সোফায় কেন ঘুমিয়েছো? রুমে যাওনি? আমি কিছু বলতে যাব এমন সময় তন্নি কোথা থেকে তার আম্মুকে বলে, আম্মু, তোমার জামাই কি করেছে জানো? কি হয়েছে? কালকে রাতে আমাকে গান শোনানোর জন্য বলেছিলাম, সে শোনায়নি, তাই শাস্তি দিয়েছি যে আমার সাথে আজকে ঘুমাতে পারবে না। আমি তো পুরো টাসকি খেয়ে বসে আছি। ফকিন্নি কত বড় মিথ্যা কথা বলল! বাহ, কি সুন্দর নিজেকে বাঁচিয়ে নিল। তারপর শাশুড়ি আমাকে বলল, বাবা, মেয়েটা গান পছন্দ করে, তুমি মাঝে মাঝে একটু গান শোনায়ও। আর তুইও তন্নিকে সামান্য একটা গানের জন্য বুঝি কেউ কেউ রুমে থাকতে দেয় না? আমি দুঃখ ভরা ক্লান্ত একটা হাসি দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। একটু পর আমাদের অফিসের একটা কলিগ মেয়ে আমার রুমের সামনে আসলো। হ্যালো স্যার, আসতে পারি? আরে আদিবা, আসো আসো। থ্যাঙ্কস স্যার। কিছু বলবে? বলছিলাম কি স্যার, আগামী সপ্তাহে আমি একটু বাড়ি যাব, আমার চাচাতো ভাইয়ের বিয়ে। ও আচ্ছা, ছুটি লাগবে এই তো? জি স্যার। কতদিন লাগবে? স্যার 7 দিন হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, যাও, দিলাম, ভালোভাবে যাবে। ধন্যবাদ স্যার। এরপরও দেখলাম আদিবা কিছু বলবে, কিন্তু বলছে না, শুধু ছটফট করছে। তাকে আমি বললাম, কি কিছু বলবে নাকি? আসলে স্যার একটা কথা বলার ছিল। সমস্যা নাই, বলো। স্যার এখানে তো আমার কেউ নেই, আপনাকে বড় ভাইয়ের মতো দেখি, যদি ভাই হিসাবে আমার একটা উপকার করতেন খুশি হতাম। আরে পাগল নাকি তুমি? কোনো সমস্যা নাই, তুমি নির্ভয়ে বলো। স্যার অনেক দিন পর বাড়িতে যাচ্ছি তো, আব্বু আম্মুর জন্য কিছু শপিং করব আর কিছু জিনিস নিব। আপনি যদি বিকেলবেলা আমার সাথে একটু শপিংয়ে যেতেন অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, যাব। ধন্যবাদ স্যার। কথা বলে আদিবা তার ডেস্কে চলে গেল। বিকেলবেলা আদিবার সাথে শপিং মলে গেলাম, অনেক কিছু নিলাম, ওর বাবার জন্য আর ওর মায়ের জন্য। অনেক কেনাকাটা করার পর আদিবা একটা কসমেটিক্সের দোকানে গেল, আমিও ওর পিছে পিছে গেলাম। আদিবার ব্যাগগুলো আমার কাছে ছিল। কসমেটিক্সের দোকানে যাওয়ার পর আমি আর আদিবা পাশাপাশি দাঁড়িয়েছিলাম। সেখানে গিয়ে বিশাল আকারের একটা শক খেলাম। দেখলাম তন্নিও সেখানে তার বান্ধবীদের সাথে কি যেন কিনতেছে। আমাকে আদিবার সাথে দেখে আমার সামনে এসে বলে, মেয়েটা কে? ও আমার পুরোটা বলার আগেই আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে চোখ মুখ লাল করে কাঁদতে কাঁদতে দোকান থেকে বের হয়ে গেল। তন্নির কয়েকটা বান্ধবী এসে আমাকে বলল, ছি ভাইয়া, বাসায় বউ রেখে বাইরে মেয়ে নিয়ে ঘোরেন, আপনার লজ্জা করে না? তারপর সবাই দোকান থেকে বের হয়ে গেল। লজ্জায় আমার পুরো মুখ লাল হয়ে গেল। খারাপটাই সবাই দেখলো, আসল কাহিনীটা কারুই চোখে পড়ল না। তারপর আমি আর আদিবাও বের হয়ে গেলাম। আদিবা আমাকে বলল, সরি স্যার, আমার জন্য আজকে আপনাকে অপমানিত হতে হয়েছে। আরে ধুর, এগুলো কিচ্ছু না, তোমার কি দোষ? কেউ তো আসল কথা জানেই না, সেই জন্য রিয়াক্ট করতেছে। ম্যাডাম কিন্তু অনেক রাগ করেছে। এটা কোনো সমস্যা না, সব ঠিক হয়ে যাবে। স্যার একটা কথা বলতাম। বলো। ম্যাডামের নাম্বারটা আমাকে দিবেন, আমি সব বুঝিয়ে বলবো। আরে তুমি কল দিলে সে আরো বেশি রিয়াক্ট করবে, উল্টো তোমাকে অপমান করবে। সমস্যা নেই স্যার, আপনি নাম্বারটা আমাকে দেন আর এটা ধরেন। কি এটাতে? স্যার আপনাদের বিয়েতে তো যেতে পারিনি, তাই ম্যাডামের জন্য আমার পক্ষ থেকে একটা গিফট। তুমি আবার এটা কখন কিনলে? সেটা আপনার না জানলেও চলবে, আপনি এইটা নেন আর নাম্বারটা দিন। ধন্যবাদ, এই নাও নাম্বার। তারপর আমি নাম্বারটা দিয়ে দিলাম। গিফটটা নিয়ে আদিবাকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। এসে গিফটটা খুলে দেখলাম একটা নীল শাড়ি, অনেক সুন্দর, তন্নিকে অসাধারণ লাগবে। এরপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ফারিয়াকে কল দিয়ে সব কিছু বলে দিই, কারণ তন্নি আজকের বিষয়টা ফারিয়ার সাথে শেয়ার করবে। আমি ফারিয়াকে কল দিয়ে সব কিছু বলে দিয়েছি এবং এটাও বলে দিয়েছি যে এমনভাবে কথা বলবে যেন তন্নির প্রচুর রাগ হয়।
বাসায় একা একা ভালো লাগছে না। আব্বু আম্মুও নাই, তন্নিও নাই। আমি তন্নিকে কল দিলাম, বাট নাম্বার বন্ধ। এরপর তন্নি আম্মুর নাম্বারে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? জি ভালো, আপনি? আছি মোটামুটি। তন্নি কোথায়? ওর নাম্বার বন্ধ কেন? কি জানি বাবা, বিকালে কোথায় থেকে কাঁদতে কাঁদতে এসে রুমের দরজা বন্ধ করে দিয়েছে। অনেকবার ডেকেছি, দরজা খুলছে না, কিছু খাচ্ছেও না। তোমার সাথে কি কিছু হয়েছে? না, আমার সাথে কিছু হয়নি। তো বাবা আজকে কি আমাদের বাসায় আসবে না? না, আজকে আর আসবো না। কেন বাবা? বাসায় তো কেউই নেই, এখানে তনিও একা চলে আসো। না, একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। এই কথা বলে আমি কলটা কেটে দিলাম। মনে মনে চিন্তা করলাম, তন্নিও হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে, না হলে তো এত রিয়েক্ট করতো না। আয়মানের বুদ্ধিটা অনেক কাজে লাগছে। এভাবে কয়েকটা দিন চলে গেল। আমি তন্নিদের বাসায় যাই না। মাঝে মাঝে ওর মায়ের সাথে একটু একটু কথা হয়। প্রায় 10 দিন পর ওর মা আমাকে কল দেয়। তখন আমি অফিসে ছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? ভালো, আপনারা? আছি, সবাই ভালো। বাবা তুমি একটু আজকে আমাদের বাসায় আসতে পারবে? আসলে আমার তো একটু কাজ ছিল। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে হয়েছে কি, আমার বড় বোন নাকি অনেক অসুস্থ। আমি আর তোমার শ্বশুর আব্বা ওখানে যাচ্ছি, তাই তুমি এখানে আসতে তাহলে ভালো হতো। তন্নিকেও নিয়ে যান তাহলে। ও যেতে চাচ্ছে না, সেজন্যই তো আমরা একটু টেনশনে আছি। সে একা একা বাসায় কীভাবে থাকবে? যদি তুমি আসতে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি সন্ধ্যার সময় আসবো। কথা বলে কলটা কেটে দিলাম। কেমন জানি খুব খারাপ লাগছে। আজকে অনেক দিন পর ওর সাথে দেখা করতে যাচ্ছি। রাত প্রায় 8টার সময় ওদের বাসায় গেলাম। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিল। মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল। ভিতরে গেলাম, দেখলাম চোখ মুখ লাল করে বসে আছে। দেখতে বাচ্চাদের মতো লাগছে। তারপর আমি বললাম, কেমন আছিস? তুই এখানে কেন আসছিস? আম্মা বলছে তাই। লজ্জা করে না অন্য মেয়েদের সাথে ঘুরে এখন এখানে আসতে? সেটা আমার ব্যাপার, আমি তো তোর কেউ না। আমাকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? তোর মতো ফালতু ছেলেকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। আগে জানলে জীবন নিয়েও কবুল বলতাম না। আমার মাথা গরম করবি না। কি করবি তুই? হ্যাঁ, রাগে আমার পুরো শরীরে লোম দাঁড়িয়ে গেছে। আমি কোনো কথা না বলে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি তন্নি নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। আমি ওর রুমে গেলাম না, সামনে গেস্ট রুমের সোফায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। একটু পর আস্তে আস্তে উঠে তন্নির রুমের দিকে গেলাম। দেখলাম ও ঘুমিয়ে আছে। অনেকক্ষণ আমি বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখলাম। হঠাৎ করে খেয়াল করলাম ওর পুরো শরীর কাঁপতেছে। আমি তাড়াতাড়ি রুমে গেলাম, কপালে হাত দিয়ে দেখি জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমি তো টেনশনে পড়ে গেলাম, কি করব বুঝতে পারতেছি না। পরে কিচেন রুম থেকে একটা বাটি নিয়ে এসে ওর মাথায় জলপট্টি করে দিলাম অনেকক্ষণ, কিন্তু কিছুতেই কমছে না। পরে একটা বালতিতে পানি নিয়ে এসে ওর মাথায় দিলাম। প্রায় 2 ঘন্টার মতো পানি দেওয়ার পর জ্বর কিছুটা কমলো। পরে দেখলাম পানি দিতে দিতে ওর শরীরটাও ভিজিয়ে দিলাম। এখন কাপড়টা চেঞ্জ করাতে হবে, বাট কিভাবে করব বুঝতে পারছি না। সে যদি দেখে আমি ওর কাপড় চেঞ্জ করেছি তাহলে আমার অবস্থা শেষ। সকালবেলা আমি নাস্তা নিয়ে ওর রুমে গেলাম, দেখলাম সে মাত্র ঘুম থেকে উঠেছে। আমার হাতে নাস্তা দেখে চমকে উঠল। তারপর নিচের দিকে তাকিয়ে দেখে যে ওর গায়ে যে জামাটা ছিল সেটা আর নেই, এটা আরেকটা জামা। তারপর আমার দিকে রাগে চোখ মুখ লাল করে উঠে এসে আমার কলার ধরলো। ওই কুত্তা আমার কাপড়ের এই অবস্থা করছে কে? হ্যাঁ, আসলে কালকে রাতে পুরোটা বলার আগেই ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দেয়। তারপর বলে, তুই এত খারাপ আমি ভাবতেও পারিনি। আমাকে ঘুমের মধ্যে পেয়ে তুই, ছি, আমার ভাবতে ঘৃণা লাগে। তোকে আমি আস্তে আস্তে বিশ্বাস করতে লাগলাম, কিন্তু তুই এত খারাপ আমি জীবনেও ভাবিনি।
যা বেরিয়ে যা এখান থেকে। প্লিজ আমার কথাটা শোন। তুই যাবি নাকি আবার চড়কাবি? আমি আর কিছু না বলে নাস্তার প্লেটটা রেখে চলে আসতে যাব, এমন সময় দেখি দরজার সামনে নীলা, মানে তন্নির চাচাতো বোন, দাঁড়িয়ে আছে। মনে হয় আমাকে চড় মারা দৃশ্যটা দেখে ফেলেছে। লজ্জায় পুরো লাল হয়ে গেলাম। কিছু না বলে সোজা রুমের বাইরে চলে আসলাম। এরপর নীলা ভিতরে গেল, যাওয়ার পর বলল, তুই ওনাকে চর মেরেছিস কেন? ভালো করেছি, ও আমার কাপড় চেঞ্জ করেছে কেন? সে করেনি, আমি করেছি। মানে? তুই জানিস কালকে রাতে তোর অনেক জ্বর আসছিল, উনি তোর মাথায় জলপট্টি দিয়েছে। জ্বর না কমার কারণে সারা রাত তোর মাথায় পানি দেয়, পানিগুলো তোর শরীরে গিয়ে পুরো শরীর ভিজে যায়, ঠান্ডা লেগে যাবে, সেজন্য সকাল সকাল আমাকে কল দিয়ে আনে, আর আমিই তোর কাপড় চেঞ্জ করি। আর তুই কিনা না জেনি মনেকে জ্বর মেরে দিলি। তোর ভাগ্য অনেক ভালো যে ওনার মতো স্বামী পেয়েছিস। এই কথাগুলো বলে নীলা বাইরে চলে আসে। আমি তন্নির মাকে কল করে ওর অসুস্থতার কথা জানালাম। তারপর কিছু না বলে সোজা অফিসে চলে গেলাম। এরপর থেকে তন্নিকে আর কোনো কল দিই না, ওর আম্মুকেও দেই মাঝে মাঝে। ওর আম্মুকে কল দিয়ে খবর নেই, জাস্ট এতটুকুই। কয়েকদিন পর বাবা মা চলে আসে, এসে আমাকে বলে, কিরে বোমা কই? ওর বাপের বাড়ি। তা তুই কি এতদিন ওখানে ছিলি? না, মাঝে মাঝে যেতাম। চুপ কর বেয়াদব, তুই কি ভাবছিস আমি কোনো খবর রাখি না? ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরতে তোর লজ্জা করে না? বৌমা আমাকে সব কিছু জানিয়েছে। বাহ, ফকিনীর নিজের দোষ স্বীকার না করে আমাকেই ফাঁসিয়ে দিল। জানি বাবা এখন সত্য কথা বললে বিশ্বাস করবে না, তাই বলেও কোনো লাভ নেই। এরপর বাবা বললেন, এখন ওদের বাসায় যা আর তন্নিকে তোর সাথে করে নিয়ে আসবি। কিন্তু বাবা এখন তো বলতে না দিয়েই। কোনো কিন্তু নাই, যেটা বলছি সেটাই। এখন তো রাত হয়ে গেছে, এখন কিভাবে আনবো? কালকে সকালে নিয়ে আসলে হবে না? গর্দব, এখন আনতে কে বলছে? এখন তুই যাবি, আজকে রাত থেকে কালকে সকালে চলে আসবে। আমি কিছু বলতে যাব এমন সময় বাবার দিকে খেয়াল করে দেখলাম রেগে আছে। আমি আর কিছু না বলে রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত প্রায় 9:30। ওদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেলে চাপ দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিল। বাবা আসছো? পথে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা বসো, খাওয়া দাওয়া করে নাও। তন্নি বসে আছে, বাট আমি কিছু বলছি না দেখে সেও বলছে না। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম, গিয়ে একটা চেয়ারের উপর বসে আছি। একটু পর তন্নি এসে দরজা লাগিয়ে দিল, আমাকে বলল, সরি। সরি কেন? সেদিন রাতের ঘটনার জন্য। আমি ভাবছি তুই আমার সাথে। থাক, বলতে হবে না, আমার কপালে ওগুলোই ছিল। তুই ঘুমা, সকালে তাড়াতাড়ি যেতে হবে। তুই কোথায় ঘুমাবি? আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই ঘুমা। খাটে ঘুমা, আমি নিচে ঘুমাবো। কেন, তোর চর খাওয়ার জন্য নাকি তোর কাছে অপমানিত হওয়ার জন্য? সে আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আমিও একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। তন্নিও আমার পেছনে পেছনে গেল। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে, বাট বলতে পারছে না। এরপর আমি বললাম, কিছু বলবি? তুই কি সত্যি আমায় ভালোবাসিস? পাগল নাকি, তোরে কেন আমি ভালোবাসবো? মিথ্যা বললাম, দেখি ও কি রিয়াক্ট করে। তাহলে এতদিন যে বলি তুই আমাকে ভালোবাসিস? মিথ্যা বলেছি? তোর সাথে থাকার বা কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে আমাকে নিতে আসলি কেন? আব্বু আম্মু বলতেছে তাই, না হলে জীবনেও আসতাম না। বা ভালো তো, নতুন কাউকে পেয়ে গেছিস, এখন তো আর আমাকে দরকার নেই। তোর দরকার কখনো ছিল না, থাকবেও না। আদিবার সাথে আমি খুব ভালোই আছি, ওকে রাগানোর জন্যই বললাম। তন্নি আর কিছু বলে না, চোখ মুখ লাল করে কান্না করতে করতে নিচে চলে যায়। মনে মনে বন্ধু আয়মানকে ধন্যবাদ দিতে লাগলাম, ওর বুদ্ধিটা কাজে লেগেছে। এই রকম জানলে আরো আগে থেকে ইগনোর করতাম। যাই হোক, একটু পর আমিও নিচে গেলাম, গিয়ে দেখি তন্নি চুপ করে বসে আছে।
আমি বললাম, রেডি হয়ে নে, বাসায় যেতে হবে। আমি যাব না, তুই যা। তোর ন্যাকামি দেখার টাইম নাই আমার। আদিবা বসে আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। বললাম তো আমি যাব না। ওকে, একটু পর নিজেই যাবি। তুই এখান থেকে যা, তোকে যেন না দেখি। চলে তো যাবই, এখানে তো থাকতে আসেনি। তুই আর এক সেকেন্ডও এখানে থাকতে পারবি না, এখনই বের হয়ে যা। আমি ওর কিছু না বলে, নাস্তা না করে, ওর বাবা মা কাউকে কিছু না জানিয়ে সোজা অফিসে চলে গেলাম। বাসায় গেলে বাবা চিল্লাচিল্লি করবে, কাজ করতেছি। এমন সময় আদিবা আসলো। আসতে পারি স্যার? আরে আদিবা, আসো, বসো। ধন্যবাদ স্যার। আপনার কি মন খারাপ? আরে না, এমনি ভালো লাগছে না। আমি জানি স্যার, ম্যাম আপনাকে কিছু বলেছে। আসলে স্যার, সেদিন যদি জানতাম ম্যামও মার্কেটে যাবে তাহলে আপনাকে যেতে বলতাম না। আরে ধুর, এটা কোনো ব্যাপার না। এমন সময় বাবা কল দিল। আদিবা উঠে চলে গেল। এই কই তুই? আমি তো অফিসে। তোকে না বললাম বোমাকে নিয়ে বাসায় আসতে? ও আসবে না বলেছে, সেজন্যই তো আমি অফিসে চলে আসছি। চুপ কর বেয়াদব। ও আসবে না বলছে নাকি তুই নিয়ে আসিসনি? মানে আমি কেন নিয়ে আসবো না? চুপ হারামজাদা, তোর নিয়ে আমাকে সব কিছু বলেছে। তোর লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে ঘুরতে যাস? আরে বাবা, তুমি এসব কি বলো? ও সবগুলো মিথ্যা কথা। চুপ কর, তোর নিয়ে আমাদের সব কিছু বলেছে। মেয়েটা কখন থেকে কান্না করতেছে। কি রে দোস্ত, কি অবস্থা? মামা, কি বুদ্ধি দিলি? তন্নি তো ফেসে গেছে। আরে কি বলিস? আচ্ছা শোন, সন্ধ্যার সময় তুই আর টনি কফি শপে আসিস, কথা আছে। ধুর, আমি তন্নিকে নিয়ে আসতে পারবো না, তোরা বল আসতে। আচ্ছা ঠিক আছে, বলবো। তুই অন্তত সাথে করে নিয়ে আসিস, সানি আর ফারিয়াও থাকবে। আচ্ছা ঠিক আছে। এরপর বাসায় গেলাম, দেখলাম তন্নি রেডি হয়ে বসে আছে। আমাকে দেখে বলল, আইমান কিছু বলেছে? না, কিছু বলিনি। কেন? কফি শপে যাওয়ার জন্য বলেছে। তো যা, আমাকে বলছিস কেন? তোকেও যেতে বলেছে। আমি যাব না, তুই যা। একসাথে যাওয়ার জন্য বলেছে, তুই না গেলে আমিও যাব না। মনে মনে তো আমার লাড্ডু ফুটতেছে। আহা, কি যে আনন্দ, বলে বোঝাতে পারবো না। যাই হোক, বেশি মুড নিতে গেলে আবার দেখা যাবে যে একসাথে যাওয়াই হবে না। একটু পর আমি আর তন্নি বের হয়ে গেলাম। একটা রিক্সা নিলাম। এই প্রথম বিয়ের পর একসাথে রিক্সা নিয়ে ঘুরতেছি। যখন ওর সাথে ফ্রেন্ড হিসেবে ঘুরতাম রিক্সায়, কি মজাটাই না হতো। সব কিছু মনে পড়তে লাগলো। আমি রিক্সার এক পাশে সরে বসে আছি। তন্নি বারবার আমার দিকে তাকাচ্ছে। একটু পর কফি শপে গেলাম, দেখলাম আইমান, সানি আর ফারিয়া বসে আছে। আমাদের দেখে বলল, বাহ, দুজনের এখন আসার সময় হলো। না রে, একটু কাজ ছিল তাই। বুঝি কি কাজ এমন? তন্নি গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরলো। এদিকে আইমান আমাকে ইশারা দিতেছে, বলতেছে কাজ হয়েছে। দোস্ত শোন, তোরা থাক, আমাদের একটু কাজ আছে, যেতে হবে। সে কি, মাত্রই তো আসলাম, কফিটা খেয়ে যা। না রে, অনেক কাজ, সময় কম। আচ্ছা তুই যা, ফারিয়া থাকুক। না রে, ওরে ছাড়া আমার কোনো কাজ হয় না। ওর কপালে চুমু না খেলে কাজে মন বসে না। চুপ কর ফাজিল। আচ্ছা তোরা থাক, পরে কথা হবে। এই কথা বলে ফারিয়া আর সানি চলে গেল। আইমানও কেমন জানি ছটপট করতেছে। আমি বললাম, কিরে, তোর আবার কি হয়েছে? আসলে দোস্ত, বাসায় একটা কাজ ফেলে চলে আসছি, এক্ষুনি বাসায় যাওয়া লাগবে। মানে কি, তোদের সবার কাজ আছে? আগে বলতে। তোরা না বললি একসাথে কফি খাবি? তোরা খা, আমি একটু আসছি। এ কথা বলে আইমানও চলে গেল। আমি আর তন্নি বসে আছি। একটু পর কফি আসলো, দুজনেই খেলাম। দুজনের নীরবতা ভেঙে তন্নি বলল, একটা কথা বলতাম। বল। অনেক দিন কোথাও ঘুরি না, চল পার্কেতে একটু ঘুরে আসি। আমিও কেন জানি ওর এই আবদাটা না রেখে পারলাম না। অনেকক্ষণ দুজনে একসাথে হাঁটলাম, ভালো লাগলো।
প্রায় রাত 8টায় বাসায় গেলাম। দেখলাম বাসায় কেউ নেই, কিন্তু দরজা খোলা। বাবা মা দুজনকেই ডাক দিলাম, কারো কোনো সাড়া শব্দ নেই। তন্নিও ভয়ে ভয়ে কাঁপতেছে। একটু পর নীরবতা ভেঙে শুরু হলো আমাদের দুজনের মুখের উপরে স্প্রে মারা, আর সবাই একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে তন্নি, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা মা সানি আইমান আর ফারিয়া সবাই একসাথে। দেখে তো আমরা পুরাই অবাক। আমি নিজেও ভুলে গেছি আজকে তন্নির জন্মদিন, কিন্তু বন্ধুগুলোর মনে আছে, সেজন্য তারা কফি শপ থেকে তাড়াতাড়ি চলে আসছে। তারপর বড় একটা কেক কাটা হলো। তন্নির সবার প্রথম আমাকে খাইয়ে দিয়েছে, আমিও খাইয়ে দিয়েছি। এক এক করে সবাই সবাইকে খাইয়ে দিয়েছে। এমন সময় তন্নি বলল, এতগুলো আয়োজন কে করেছে? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি তো পুরো টাসকি খেয়ে গেলাম। আমি নিজেই কিছু জানি না, আর ওরা বলেছে আমি করছি। সেদিন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। ওদের বাসায় যেতে দেইনি। আমি, সানি, আইমান একসাথে ঘুমাইছি। ফারিয়া আর তন্নি একসাথে ঘুমাইছে। পরের দিন যে যার মতো চলে গেল। আমি অফিসে চলে গেলাম। দুপুরবেলা আদিবা আমার রুমে আসলো। স্যার আসতে পারি? আসো, বসো। স্যার একটা কথা বলতাম। অবশ্যই বলো। আসলে স্যার আমার একজনের সাথে রিলেশন আছে। বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তাই আমি বাবাকে ফাদের কথা বলেছি। বাবা বলেছে ওকে নিয়ে বাবার সাথে দেখা করার জন্য। যদি আজকে বিকেলের জন্য আমাকে ছুটি দিতেন উপকার হতো। আরে এটা কোনো কথা? তুমি আমাকে আগে বলবে না? ওকে, যাও, দিলাম। ধন্যবাদ স্যার। আদিবা, একটু কষ্ট করতে পারবে? জি স্যার, বলুন। তোমার পাশের আলমারিটার উপর একটা হলুদ রঙের ফাইল আছে, যদি একটু কষ্ট করে দিতে উপকার হতো। এতে কষ্টের কি আছে? এই কথা বলে আদিবা উঠে ফাইলটা নিতে গেল। আলমারি উঁচু হওয়ার কারণেই সে একটু উপরের দিকে উঠে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে ফাইলটা নিতে যাবে। এমন সময় পা স্লিপ করে উল্টে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে ওকে ধরে ফেললাম। আর এমন সময় তন্নি এসে উপস্থিত। আমাদের একসাথে দেখেই চিৎকার দিয়ে উঠল। দেখলাম হাতে একটা টিফিন বাটি, মনে হয় দুপুরে খাবার নিয়ে আসছে। ধুর শালার, কেন যে আদিবাকে ফাইলটার কথা বললাম। যদি না বলতাম তাহলে তন্নি হয়তো কিছু দেখতো না। আমি আদিবাকে ছেড়ে দিলাম। তন্নি রাগে চোখ মুখ লাল করে আমাকে বলল, ছি, তুই এত খারাপ? প্লিজ তুই শান্ত হ, আমার কথাটা শোন। কি শুনবো? হ্যাঁ, নিজের চোখেই তো সবকিছু দেখলাম। প্লিজ তুই আমার কথাটা শোন। চুপ কর, তোর মতো ফালতু ছেলের সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। ভেবেছিলাম তুই সত্যি আমাকে ভালোবাসিস। আমিও আস্তে আস্তে তোকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুই অন্য মেয়ের সাথে। ছি, আমার ভাবতেই খারাপ লাগছে। আমি কিছু বলতে যাব এমন সময় আদিবা বলল, ম্যাম শোনেন, আপনার ধারণা ভুল। তুমি চুপ করো, লজ্জা করে না অন্যের স্বামীর সাথে এসব করতে? যত সব ফালতু। ম্যাম আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু স্যারকে কিছু বলবেন না। স্যারের কোনো দোষ নেই। চুপ করো, সেদিন তো শপিং করতেও দেখেছি তোমাদেরকে, আবার বড় বড় কথা বলছো, লজ্জা করে না? ম্যাম আপনাকে সেদিন রাতে আমি অনেকবার কল দিয়েছি সত্যিটা বলার জন্য, বাট আপনি কল ধরেননি। সেদিন আমি স্যারকে জোর করেই শপিং করতে নিয়ে গেছি। আসলে এখানে আমার কেউ নেই, স্যারকে ভাই ডেকেছি। একটা কাজিনের বিয়ে ছিল, প্রায় 6 মাস পর বাড়ি যাচ্ছি, তাই বাবা মায়ের জন্য কিছু জিনিস কিনতে গেছিলাম। আর আপনি সেখানে আমাদের দেখতে পেলেন। স্যারকে সবার সামনে চট দেন। জানেন সেদিন আপনার জন্য একটা নীল শাড়ি আমি কিনেছিলাম। স্যার অনেকবার বলেছিল আপনাকে নীল শাড়িতে ভালো মানায়। আপনার বিয়েতে না যেতে পারায় একটা নীল শাড়ি আমি আপনার জন্য কিনে স্যারকে দিয়েছিলাম। বিনিময়ে আপনি স্যারকে চট দিয়েছেন আর অপমান করেছেন। সেদিনের কথা বাদ দাও, আজকেরটা আমি নিজের চোখেই দেখলাম। আজকে কি ছিল? হ্যাঁ, আমার একজনের সাথে রিলেশন আছে, বাবা চাইছে তাকে বাবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমি স্যারের কাছে এসেছি বিকেলে ছুটি দেওয়ার জন্য। স্যার আমাকে ছুটি দিয়েছে। আমি চলে যাওয়ার সময় স্যার ফাইলটা দিতে বলেন। আমি ফাইলটা নিতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, এমন সময় স্যার আমাকে ধরে ফেলেন।
শোনেন, একটা কথা বলি, আপনার কপাল অনেক ভালো যে আপনি ওনার মতন একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। আপনার মতন মেয়ের কোনো যোগ্যতাই নেই ওনার সাথে থাকার। নিজেকে তো অনেক কিছু মনে করেন, এগুলো বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা করুন। আদিবা এই কথাগুলো তন্নিকে বলে চলে গেল। দেখলাম তন্নির চোখে পানি চলে আসছে। আমি এতক্ষণ কিছুই বললাম না, চুপচাপ দাঁড়িয়ে দুজনের কথা শুনছিলাম। আদিবার কথাগুলো অনেক ভালো লাগলো। মনে মনে কয়েকবার ধন্যবাদ জানালাম। একটু পর তন্নি আমার দিকে তাকালো, চোখ মুখ লাল হয়ে আছে। তারপর আমাকে বলল, নিজেকে খুব চালাক মনে করিস তাই না? মানে? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? কি জানিস তুই? এই যে এতদিন অবহেলার নাটক করেছিস, আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, নিজেকে হিরো ভাবছিস। মনে মনে ভাবলাম, তন্নিকে এগুলো আবার কে বলে দিছে? শালা আইম্যান নেই বলে দিল নাকি? এরপর আমি বললাম, এগুলো সব মিথ্যা কথা। আমি যা করেছি মন থেকেই করেছি। তোকে এই কথাগুলো কে বলেছে? তুই কি ভাবছিস? হ্যাঁ, ওরা শুধু তোর ফ্রেন্ড, আমার না। ফারিয়া আমাকে সব কিছু বলেছে। শালার মেয়েদের পেটে কিছুই হজম হয় না। কি দরকার ছিল তন্নিকে এগুলো বলার? তারপর আমি বললাম, তোকে এই কথাগুলো ফারিয়া বলেছে? দেখ ওর কি হাল করি। কি করবি তুই ফারিয়ার? এ কথা বলে আস্তে আস্তে এগোতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার? তুই এদিকে কেন আসছিস? কেন আসছি তাই না? দেখ, একদম কাছে আসবি না। আমি কিন্তু চিল্লাচিল্লি করব। কর চিল্লা চিল্লি, দেখি কি আসে। আমি পিছাতে পিছাতেই দেওয়ালের সাথে লেগে গেছি। এই কি করছিস তো? বলার আগেই ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি তন্নিকে একটু দূরে সরিয়ে দিলাম। বললাম, এই তুই কি পাগল? এটা আমার অফিস, বেডরুম না। যদি কেউ দেখে ফেলতো? দেখুক, তাতে আমার কি? খাইছিস? মাত্রই তো খাইলাম। আরে ধুর, এটা না। দুপুরে খাইছিস? না, তোর জন্য রান্না করে নিয়ে আসছি। তুই করছিস নাকি আম্মা করছে? দুজনেই করছি, তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলবো না। তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। ওকে। এরপর তন্নি ওয়াশরুমে চলে গেল। আমি মনে মনে ভাবছি, অবশেষে তন্নি লাইনে আসলো। হারামি বন্ধুগুলো না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না। একটু পর তন্নি বাইরে আসলো। আমি একটা প্লেটে ভাত দিলাম আর তাকে বললাম, এই ধর, খেয়ে নে। আমি খাবো না। কি আজব, তুই না একটু আগেই বললি খাবি? এভাবেই খাবো না। তো কিভাবে খাবি? যদি কেউ একজন খাইয়ে দেয় তাহলে খাবো। আমি আর কিছু না বলে ওকে খাইয়ে দিলাম, নিজেও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে তন্নিকে বাসায় পাঠিয়ে দিলাম। তন্নি চলে যাওয়ার পর ফাইলটা নিলাম। এমন সময় আয়মানের কল। দোস্ত, কি অবস্থা? আরে মামা, কি বুদ্ধি দিলি! তন্নি তো পুরো ফিদা হয়ে গেছে। আরে কি বলিস? আর তন্নির জন্মদিনে এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি ভুলেই গেছিলাম ওর জন্মদিন। আরে মামা, সারপ্রাইজের কি দেখলা? আরো বড় সারপ্রাইজ এখনো রয়ে গেছে। আরে কি বলিস? কি সারপ্রাইজ, তাড়াতাড়ি বল। না, এখন না, বিকেলে কফি শপে আয়, বাকিরাও আসবে, সবাইকে একসাথে বলবো। আচ্ছা ঠিক আছে। শোন, আসার সময় তনিকে নিয়ে আসিস। আমি, সানি আর ফারিয়াকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কল কেটে দিলাম। অফিস শেষ করে বিকেলবেলা তন্নিকে বললাম রেডি হতে। সে রেডি হতে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে একটা কালো শার্ট পরে বাসার বাইরে দাঁড়িয়ে আছি তন্নির জন্য। একটু পর তন্নি আসলো। বাহ, সেও কালো শাড়ি পরে আসলো। আমি দেখে আরও একবার ক্রাশ খেলাম। হাঁ করে তাকিয়ে আছি। একটু পর তন্নির ঝাঁকানিতে বাস্তবে ফিরে এলাম। আমাকে বলল, এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, বসে ঢুকবে। আরে না, আমি একটা কথা চিন্তা করতেছিলাম। কচু করছিলি, যা এখন রিক্সা নিয়ে আয়। তারপর আমি একটা রিক্সা নিলাম।
আমি একটু দূরে সরে বসতে চাইলাম, কিন্তু আমার বাম হাতটা চেপে ধরে বসে আছে। একটু পর কফি শপে পৌঁছে গেলাম, দেখলাম সবাই বসে আছে। আমাদের দেখে সবাই দাঁড়ালো। ফারিয়া বলল, কি রে, আজ এত ম্যাচিং ঘটনা কি? বুঝি সব বুঝি। আচ্ছা, বুঝলে ভালো। এই হারামির দল, চুপ কর, সবাই আগে বস। এরপর আমরা সবাই বসলাম। আয়মান সবার জন্য কফির অর্ডার দিল। বন্ধু, এবার বল, কি এমন সারপ্রাইজ যেটা মোবাইলে বলা যায় না, এখানে বলতে হবে? দোস্ত, আমার তো বিয়ে। সত্যি? সত্যি। তারপর সবাই আয়মানকে কংগ্রাচুলেশন জানালাম। আমি বললাম, তো বিয়ে কবে? পরশুদিন। হারামির বাচ্চা, আগে বলিসনি কেন? দোস্ত, আমি নিজেও জানতাম না, আজকে সকালে আব্বা বলছে। আচ্ছা শোন, কালকে তোরা সবাই থাকবি, অনেক কিছু কেনাকাটা করতে হবে। আমি পারবো না, তোরা সবাই আসিস। না পারলে তুই বিয়েতে আসিস না। ওরে ভাই, কাঁদিস কেন? আচ্ছা ঠিক আছে, আসবো। আমার কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। আমি ফ্রেশ হয়ে বাবার সাথে কথা বলতেছি। তন্নি তখন ফ্রেশ হচ্ছিল। বাবার সাথে অনেকক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। দেখি তন্নি সোফায় বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে বলে, একটা কথা বলতাম। তো বল, অনুমতির কি আছে? আজকে কাটে ঘুমা, আমার কোনো সমস্যা নেই। কেন, চর খাওয়ার জন্য নাকি? দেখ, এগুলোর জন্য সরি, তুই খাটে ঘুমা, আমার সমস্যা হবে না। দরকার নেই, তুই ঘুমা। এ কথা বলে আমি সোফায় ঘুমিয়ে পড়লাম। তন্নি মন খারাপ করে বিছানায় ঘুমিয়ে পড়ল। পরের দিন তন্নির ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। রুমে যাওয়ার পর আয়মান কল দিল। হ্যালো দোস্ত, কই তোরা? তাড়াতাড়ি আয়, আমরা সবাই ওয়েট করতেছি। দোস্ত, আমি না আসলে হয় না, তন্নিকে পাঠিয়ে দিব। ওকে, তুই আমার বিয়েতেও আসিস না? আচ্ছা, রাগ করিস না, আসছি। এরপর তন্নিকে বললাম রেডি হতে। দুজনে রেডি হয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর মার্কেটে চলে আসলাম। কি রে হারামি, এত দেরি কেন? আরে বলিস না, তন্নি আটা ময়দা মাখতে মাখতে দেরি করে ফেলেছে। ওকে রাগানোর জন্যই বললাম। তন্নির রেগে লাল হয়ে বলে, কি, আমি আটা ময়দা মাখি? এই হারামি, তুই তো ঘুম থেকে উঠতে দেরি করছিস, এখন আবার দোষ দিতেছিস, তাই না? এই, তোদের ঝগড়া বন্ধ কর, দেরি হয়ে যাচ্ছে। ওকে চল, কেনাকাটা শুরু করি। শুরুতেই একটা স্বর্ণের দোকানে গেলাম। তন্নি আর ফারিয়া দুইজনে আয়মানের বইয়ের জন্য গহনা পছন্দ করতেছে। অনেক ঘাটাঘাটির পর অনেকগুলো স্বর্ণের জিনিস নিল। তন্নি একটা নেকলেস নিয়ে বারবার নিজের গলায় জড়িয়ে দেখতে লাগলো। আমি খেয়াল করে দেখছি, মনে হয় ওর পছন্দ হয়েছে, কিন্তু কিছু বলছে না। আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে সানির সাথে কথা বলতেছি। একটু পর শাড়ির দোকানে গেলাম। সবার জন্য শাড়ি কিনলো। আয়মানের মা, বোন, খালা আরও অনেকের জন্য কেনা হলো। তন্নি একটা নীল শাড়ি নিজের গায়ে জড়িয়ে আমাকে বলল, এই জুয়েল, বল। শাড়িটা খুব সুন্দর, তাই না? আমাকে ভালো মানিয়েছে। তো এখন কি করব? না, এমনি বললাম। বাহ, ফকিন্নি সবকিছু ঠিক করে নিয়েছে। দাম দেওয়ার জন্যই আমাকে এই কথাগুলো বলেছে। আর তন্নিকের শাড়িটাই আসলেই অনেক সুন্দর মানিয়েছে। আমি দোকানদারকে বললাম শাড়িটা আলাদা একটা প্যাকেট করে দিতে। তন্নির মুখে এক রাজ্যের হাসি দেখলাম। কিছু না বলে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে বসে আছে। আরও অনেক কিছু কেনাকাটা করার পর সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা সানি আর আয়মানের কাছ থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিলাম। একটু পথ যাওয়ার পর রিক্সাওয়ালাকে বললাম, মামা একটু দাঁড়ান। এই, তোর আবার কি হলো? তুই বসে থাক, আমি একটু আসছি। এই কথা বলে আমি আবার মার্কেটে গেলাম। গিয়ে তন্নির পছন্দ করা নেকলেসটা কিনে নিলাম। দাম বেশি হওয়ায় ক্যাশ টাকা দিতে পারিনি। ওর বিকাশ নাম্বার নিয়ে একটা কলিগকে বলে টাকা পাঠিয়ে দিতে। একটু পর রিক্সায় আসলাম। কি রে, কোথায় গেছিলি? সেটা তোর না জানলেও চলবে। এই মামা চলেন।
বাসার সামনে এসে আমি তন্নিকে ওপরে পাঠিয়ে দিলাম। রিক্সা ভাড়া দিয়ে আমিও ওপরে আসলাম। দেখলাম তন্নি রুমে নেই, মনে হয় ওয়াশরুমে গেছে। আমি নেকলেসটা ওর ড্রয়ারে রেখে দিয়েছি। তন্নি ওয়াশরুম থেকে বের হলো, খুব খুশি খুশি লাগছে। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আগের দিনের মতো সোফায় শুয়ে পড়লাম। তন্নি কিছু বলতে গিয়েও বলেনি। পরের দিন আয়মানের বিয়ে। সকাল থেকেই শুধু কল দিচ্ছে। আমি ঘুম থেকে উঠে দেখি তন্নি মায়ের সাথে রান্নাঘরে কাজ করছে। কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। একটু পর নাস্তা করে রেডি হয়ে তন্নিকে বললাম তাড়াতাড়ি রেডি হতে, আমরা বিয়েতে যাব, আর অনেক কাজ আছে। তন্নি হ্যাঁ সূচক ইশারা দিয়ে রেডি হতে চলে গেল। আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর তন্নি রেডি হয়ে আসলো। আমি তো দেখে আবার ক্রাশ খাইলাম। কালকের সেই শাড়িটা পরেছে, আবার গলায় নেকলেসটাও পরেছে, পায়ে হাই হিল, হালকা লিপস্টিক, মাথা নষ্ট করে দিচ্ছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। একটু পর বুঝলাম কেউ একজন আমাকে ধাক্কা দিচ্ছে। কিরে অমন হাঁ করে কি দেখছিস? মনে হয় আগে কোনো দিন আমাকে দেখিসনি। দেখেছি, তবে আজকে একটু অন্যরকম লাগছে। তন্নির লজ্জায় লাল হয়ে যায়, দেখতে আরো বেশি কিউট লাগছে। তারপর একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। তন্নি আমার বাম হাতটা চেপে রেখেছে। একটু পর বলল, ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ? এই যে আমার পছন্দের নেকলেসটা এনে দিলি তাই। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুই কি কালকে দোকানে আমাকে খেয়াল করেছিস? একটু একটু। কথা বলতে বলতে আমরা আবার মার্কেটে যাই। বিয়ের জন্য একটা গিফট নিলাম। এরপর আয়মানের বাসায় চলে গেলাম। সারা দিন খাওয়া দাওয়া আর মেহমান নিয়ে বিজি ছিলাম সবাই। সন্ধ্যার পর আয়মান এসে আমাকে বলল, দোস্ত একটা কাজ করতে হবে। কি কাজ? দোস্ত তুই আর তন্নি আমার বাসর ঘরটা সাজিয়ে দে। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ দোস্ত, না করিস না। সানিকে বাবার সাথে বাজারে পাঠাইছি, আর ফারিয়া মিলি সাথে আছে। আচ্ছা ঠিক আছে। ওখানে ফুল আর সব জিনিস আছে। বাবা থাকলে বাবাই তোকে বলতো। আমার তো একটু লজ্জা লাগছে, তাই কাউকে বলতেছি না। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, যা আমি দেখতেছি। এরপর তন্নিকে খুঁজতে লাগলাম। দেখলাম নতুন বউয়ের সাথে সেলফি তুলছে। সারা দিনে কয়েক হাজার সেলফি তুলেছে, তাও মন ভরেনি। আমি ইশারা দিয়ে ডেকে নিলাম। তারপর এসে বলে, বল কেন ডেকেছিস? আরে বাসরঘর সাজাতে হবে, এখানে নাকি কেউ পারে না। আরে কি বলছিস, এখনো সাজাইনি। সাজালে কি তোকে ডাকতাম? আচ্ছা ঠিক আছে চল। এরপর তন্নি আর আমি বাসরঘর সাজাতে লাগলাম। সাজানো প্রায় শেষ। এ সময় তন্নি বলে, জানিস বাসর ঘর নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। তাই নাকি? জানিস আমি কি কি কল্পনা করেছি বাসরাত নিয়ে? কি কি? আমার জামাই আসবেই, আমি লজ্জায় ঘোমটা দিয়ে রাখবো, সে ঘোমটা সরাবেই, তারপর তার পা ছুঁয়ে সালাম করব। তারপর সে আমাকে গান শোনাবে, আমি তাকে শোনাবো, কিছুক্ষণ নাচবো, তারপর দুজনে ছাদে গিয়ে চাঁদ দেখবো। সে আমাকে দোলনায় দুলাবে, হঠাৎ করে বৃষ্টি শুরু হবে। তুই পাগল নাকি? চাঁদ উঠলে আবার বৃষ্টি হয় নাকি? তুই চুপ থাক। তারপর আমরা দুজনে অনেক সময় হাত ধরে ভিজবো, তারপর আবার রুমে চলে আসবো, আমি তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়বো। আমি তন্নির কথাগুলো শুনে একটু অভিমানের ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়মানের বাসর ঘরে গোলাপ ফুল ছিটাচ্ছি। আমার এমন মুখ দেখে তন্নি বলে, কি রে তোর আবার কি হলো? কই কিছু না। মুখটা এমন প্যাঁচের মতো করে রাখছিস কেন? সবার কপালে কি আর বাসর রাত থাকে? অভাগাদের কপালে তো কিছুই থাকে না। হইছে, আর ঢং করতে হবে না। এই নে এটা ধর। কি এটাতে? শেরওয়ানি। আমার এখন বাসায় যাব, আমরাও বাসর ঘর করব। কি? আমি একটা লাল বেনারসির শাড়ি পরবো, তুই 30 মিনিট পর রুমে যাবি। 30 মিনিট কি করবি? এত কথা তো জানতে হবে না, যেটা বলেছি সেটা করবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত কিছু তুই কখন করলি? সারপ্রাইজ।
কি তুই একাই দিতে পারিস? আমি পারি না? আমি আর ফারিয়া মিলে এসব কিনে নিয়ে এসেছি। এখন যা, একটা গাড়ি ঠিক করে বাসায় যাব। ওকে। একটা সিএনজি নিয়ে আমি আর তন্নি তাড়াতাড়ি বাসায় গেলাম। আমি শেরওয়ানি পরে রেডি হয়ে আছি। কখন 30 মিনিট হবে ঘড়ির দিকে তাকিয়ে আছি। অবশেষে 30 মিনিট হলো। আমি বাসর ঘরে যাচ্ছি। কেমন যেন লজ্জা লাগছে। সব সময় থাকি, তবুও আজকে কেমন যেন লাগছে। ধুর, এত শরম দিয়ে লাভ নেই। আগে ভিতরে যাই। আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেলাম। তন্নি বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে ঘুমটা উঠালাম। তন্নি খাট থেকে নেমে আমার পায়ে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা, স্বামীর সংসার নিয়ে অনেক সুখী হও মা। হাই হাই, এটা কি বললাম? মা কেন বললাম? তন্নি একটা গোতা দিয়ে বলে, এই কুত্তা, আমি তোর মা? এই না না না, ভুল হয়ে গেছে, আর বলবো না। এনে কান ধরলাম। ওকে, একটা গান শোনা। এই, আমি তো গান পারি না। কি বললি? আচ্ছা, শোনাচ্ছি। ওকে। বন্ধু তুই লোকাল বাজ, বন্ধু তুই লোকাল বাজ। এই হারামি, এটা কি গান? আরে, মমতাজ খালামনির গান। রাগ তোর মমতাজ খালা, ভালো গান গান, নইলে ধাক্কা দিয়ে বাইরে করে দিব। এরপর আমি শীতল বাতাসে দেখছি তোমায় এই গানটা শোনাইলাম। তন্নিও একটা রবীন্দ্রসঙ্গীত শোনালো। মেয়েটার গলা বেশ ভালো। এরপর বলল, আই একটু নাচি। ধুর, আমি নাচ পারি না। হালকা নাচ, যেমন তেরি মেরি গানটাতে হালকা নাচি, আয়। আমি তো সানি লিওন আর উর্বাসের গান ছাড়া নাচতে পারি না। মায়ের খাবে কিন্তু। এরপর উড়াধুরা কিছুক্ষণ নাচ দিলাম। আমি তো হাসতে হাসতে শেষ। তন্নি বলল, চল ছাদে যাই। ঠিক আছে, চল। এভাবে না, আমাকে কোলে নিয়ে চল। কি আর করা, ওকে কোলে নিয়ে ছাদে গেলাম। একটু পর বললাম, এই তুই কি খাস? ওরে আল্লাহ, এত ওজন তোর! আর একটু হলে তো মরাই যেতাম। তন্নি কিছু না বলে আমার একটা হাত ধরে হাঁটতে লাগলো। আমারও অসম্ভব ভালো লাগা শুরু হলো। এরপর আমি তন্নিকে কোলে নিয়ে পুরো ছাদ ঘুরলাম। একটু পর শুরু হলো নিঝুম বৃষ্টি। তন্নির ইচ্ছাটা ওপরওয়ালা পূরণ করে দিল। দুজনে অনেক সময় ভিজলাম। হঠাৎ একটা বাজ পড়ার সাথে সাথে তন্নি আমাকে জড়িয়ে ধরলো। এভাবে কিছুক্ষণ চলার পর দুজনে নিচে চলে আসলাম। তন্নি ভেজা কাপড় চেঞ্জ করে আসলো, আমিও আসলাম। একটু পর বললাম, এই শোন, আমরা ফ্রেন্ড ছিলাম ঠিক আছে, কিন্তু এখন তো স্বামী স্ত্রী হয়ে গেছি। এখন আর তুই করে বলবো না, তুমি করে বলবো। ধুর না, আমি তুই করেই বলবো। কিন্তু কেন? আচ্ছা ঠিক আছে, সবার সামনে তুমি বলবো, আর এমনিতে তুই করে বলবো। আচ্ছা ঠিক আছে। এই শোনো, আমার না অনেক ইচ্ছা আমার টুইন বেবি হবে। তাই নাকি? তাহলে তো আমাকে ডাবল কষ্ট করতে হবে। কেন? একটা ছেলের জন্য যে কষ্ট করতে হবে, দুজনের জন্য তো ডাবল কষ্ট করতে হবে, তাই না? এই তোর মতলব কিন্তু আমি বুঝে গেছি। তাই নাকি? তাহলে তো ভালো। এই খবরদার কাছে আসবি না বলছি। আসলে কি হবে শুনি? আমি আস্তে আস্তে আগাতে লাগলাম আর তন্নি পিছাতে লাগলো। পিছাতে পিছাতে এক সময় খাটের উপর গিয়ে পড়ে যায়। তন্নি লজ্জায় লাল হয়ে যায়, একটা কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলে। আমি কাপড়টা সরিয়ে আর মিষ্টি মাখা ঠোঁটে আস্তে করে আমার ঠোঁট বসাই দিলাম। তারপর দুজনে হারিয়ে গেলাম অজানা এক রাজ্যে। থামেন, অনেক কিছু দেখে ফেলেছেন, এবার আমাদের একটু একা থাকতে দেন। সমাপ্ত।